করতে যাই, আমার মেসেজটাকে যদি আমি 100 বার ডিসপ্লে করতে যাই স্ক্রিনে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাকে উম, আমাকে তার মানে আমাকে, আমি জানি যে আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখলে প্রিন্টএফ দিয়ে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি। তাহলে আমাকে 100 বার যদি ডিসপ্লে করতে হয়, তাহলে আমাকে 100 টাইমস আমাকে প্রিন্টএফ লিখতে হবে আমার ভয়েড মেইন ফাংশনের ভিতরে বা আমার প্রোগ্রামের ভিতরে। তো 100টা প্রিন্টএফের ভিতরে আমি 100 বার আমি ওই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আমি লিখলাম, দিয়ে আমি 100টা প্রিন্টএফ আমার থাকলো প্রোগ্রামের ভিতরে, তো আমি সেটাকে কম্পাইল করে রান করলাম। ওকে। তো আজ আমরা দেখবো কিভাবে প্রোগ্রাম লিখবো। আমরা আমরা আজকে অনলাইন কম্পাইলার দিয়ে আমরা প্রোগ্রাম করব, কিছু কয়েকটা প্রোগ্রাম আমরা রান করব। তো সেটা আমরা দেখবো আজকে লুপ পড়তে গিয়ে। তো তার মানে আমাকে একটা মেসেজকে 100 বার প্রিন্ট করার জন্য আমাকে 100টা লাইন লিখতে হচ্ছে, 100টা প্রিন্টএফ লিখতে হচ্ছে। তার মানে আমরা সেম কাজ বারবার করছি, একই কাজকে আমরা বারবার লিখছি। তার মানে আমার তো একটা রিডান্ডেন্ট, একটা রিডান্ডেন্সি চলে আসছে, আমার সেম সেম কোডকে আমি বারবার লিখছি। তাই এতে কি হবে, আমার প্রোগ্রামের জন্য মেমোরিতে যে স্পেস রিকোয়ারমেন্ট সেটা অনেক বেড়ে যাবে, আমার অনেক স্পেস লাগবে প্রোগ্রামটাকে স্টোর করতে। তো এই কনসেপ্টটাকে যদি আমরা এরকম ভাবে ভাবি যে আমরা এতবার কেন প্রিন্টএফ লিখবো, এতবার কেন আমরা 100 বার মেসেজটাকে প্রিন্ট করতে আমরা 100 বার কেন প্রিন্টএফ লিখবো, তো তার জায়গায় যদি আমরা একটা এমন কোনো এরকম কোনো একটা টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারি, যে আমি হয়তো একটা লুপ তৈরি করলাম, যে লুপটাকে আমি 1 থেকে বা 0 থেকে আমি লুপটাকে আমি ঘোরাও, লুপ মানেই সে ঘুরবে, লুপের কাজ হচ্ছে সে ইটারেট করবে সব সময়। তো আমি একটা লুপ তৈরি করলাম, যে লুপটা কে আমি 1 থেকে স্টার্ট করলাম, লুপটাকে আমি লুপটাকে শেষ করব গিয়ে 100-এ গিয়ে, তাহলে আমার লুপটা 1 থেকে 100 পর্যন্ত 100 বার ঘুরবে। সেই লুপটা যখন ঘুরবে, তখন সেই লুপের সঙ্গে বা লুপের ভিতরে আমি হয়তো একটা সিঙ্গেল প্রিন্টএফকে আমি বসিয়ে দিলাম বা লিখে দিলাম। তাহলে আমার লুপটা তো 100 বার ঘুরছে, তাহলে প্রথমবার যখন ঘুরছে লুপটা, তখন আমার সেই প্রিন্টএফটা তো ওই লুপের বডির ভিতরে আছে লেখা। তো আমার তখন একবার প্রিন্টএফটা এক্সিকিউট করলো, মানে একবার প্রিন্ট প্রিন্ট করলো আমার স্ক্রিনে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। সেকেন্ড বার যখন ঘুরছে লুপটা, তখন আমার আমার সেই প্রিন্টএফটা আবার এক্সিকিউট করছে। এইরকম ভাবে আমার লুপটা 100 বার ঘুরছে, তাহলে 100 বার লুপটা ঘুরলো মানে আমার কিন্তু ওই স্টেটমেন্টটা আমার কিন্তু 100 বার এক্সিকিউট করলো। তাহলে 100 বার যখন এক্সিকিউট করা হয়ে গেল, মানে 100 বার আমার কিন্তু ওটা প্রিন্ট হয়ে গেল, যেহেতু আমি লুপের ভিতরে আমি প্রিন্টএফ স্টেটমেন্টটা আমি লিখেছি। ওকে। তাহলে এরকম কনসেপ্ট যদি আমরা ফলো করতে পারি, তাহলে তো আমাকে 100 বার প্রিন্টএফ ওই কথাটা লিখতে হচ্ছে না, আমার প্রোগ্রামে কোডিং এর সাইজটা বাড়ছে না, আমার প্রোগ্রামিং এর স্পেস রিকোয়ারমেন্ট বাড়ছে না। তাহলে এই কনসেপ্টটা, তার মানে আমরা এখানে যেটা দেখতে পেলাম, যে আমি একই কোডকে যদি আমি বারবার না লিখে, সেই কোডটাকে যদি আমরা বারবার রিপিট করতে না চাই, সেম লাইন লিখে যদি আমি একই কোডকে যদি আমি বারবার রিপিট করতে, যখন আমি রিপিট করতে চাইছি তখন আমি তো বারবার লিখে ফেলছি, কিন্তু লুপের কনসেপ্ট জানার পরে আমরা তার মানে এটাকে এরকম ভাবে বলতে পারি যে একটা একটা কোডকে বা একটা ব্লক অফ কোডকে যদি আমি মাল্টিপল টাইমস যদি আমি রিপিট করাতে চাই, কিন্তু সেই রিপিট করব কতক্ষণ পর্যন্ত, তার জন্য কিন্তু একটা স্পেসিফিক কন্ডিশন থাকবে, যে আমি 50 বার না 100 বার, এটা কিন্তু একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকবে, যে 50 বার বা 100 বার বা হয়তো 1000 টাইম বা হয়তো 2000 টাইম। তো তার জন্য কিন্তু একটা স্পেসিফিক কন্ডিশন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে বলছি যে লুপিং, দ্য লুপ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ রিপিটিং দ্য সেম প্রসেস মাল্টিপল টাইমস আনটিল এ স্পেসিফিক কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে আমরা একটা সেম প্রসেস বা সেম কোডকে বা সেম ব্লক অফ কোডকে আমি বারবার এক্সিকিউট করতে চাইছি যতক্ষণ না আমার স্পেসিফিক কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমি যদি, আমার স্পেসিফিক কন্ডিশন কোনটা, না আমি যে ওই যে 100 বার আমি প্রিন্ট করতে চাইছি বা 100 বার আমি প্রিন্ট করতে চাইছি আমার মেসেজটাকে, ওটা আমার স্পেসিফিক কন্ডিশন। তাহলে আমি আমার আমার কোন কোডটাকে আমি বারবার রিপিট করতে চাইছি, না ওই প্রিন্ট স্টেটমেন্টটাকে আমি বারবার রিপিট করতে চাইছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা ভাবছি জিনিসটাকে। তার মানে আমরা লুপিং কনসেপ্ট আমরা তখনই ব্যবহার করব যখনই আমার প্রোগ্রামিং এর মধ্যে, যখনই সেম লাইন অফ কোডকে আমাকে বারবার এক্সিকিউট করতে হবে, তখন আমরা কিন্তু লুপিং এর কনসেপ্টটা ব্যবহার করব। আমাকে হয়তো বললো যে 1 থেকে 100 পর্যন্ত এই যে নাম্বারগুলো বা ইন্টিজার যে ভ্যালুগুলো 1 থেকে 100, সেই 1 থেকে 100 এই ইন্টিজার ভ্যালুগুলোকে আমাকে স্ক্রিনে প্রিন্ট করতে বললো। তাহলে 1 থেকে 100 এই নাম্বারগুলোকে প্রিন্ট করতে আমাকে, ওয়ানটাকে প্রিন্ট করতে একবার আমাকে প্রিন্টএফ লিখতে হবে, টুটাকে প্রিন্ট করতে আমাকে আবার একবার প্রিন্টএফ লিখতে হবে, তো আমাকে 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 সেই আলটিমেট আমাকে সেই 100 টাইমস আমাকে প্রিন্টএফ লিখতে হচ্ছে। তো সেই কাজটাও কিন্তু আমরা খুব সিম্পলি করতে পারি লুপের সাহায্যে। তার মানে আমি একই জিনিসকে বারবার লিখছি, তো সেই একই জিনিসকে বারবার না লিখে আমি সেই জিনিসটাকে যদি আমি একটা লুপের ভিতরে ভরে দিই, আর সেই লুপটাকে যদি আমি ততবার ঘুরিয়ে দিই, তাহলে তো আমার সেই কাজগুলো হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কিন্তু লুপের কনসেপ্টটা আমরা এরকম ভাবেই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা লুপের কনসেপ্টটাকে আমরা এরকম ভাবেও ডিফাইন করতে পারি, বা আমরা শর্টে এক কথায় যদি আমরা লুপটা কি জিনিস সেটা আমরা যদি বলতে চাই, তাহলে আমরা এটাকে আমরা আমরা লুপের কনসেপ্টটাকে আমরা এরকম ভাবে আমরা বলতে পারি, যেটা আমি ডিফাইন করলাম। ঠিক আছে, বা হয়তো আমরা একটা অন্যভাবে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে
A loop is used for executing a block of statement repeatedly until a given condition, ওকে, আনটিল এ গিভেন কন্ডিশন রিটার্ন ফলস। আমার কন্ডিশনটা যতক্ষণ না ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই ব্লক অফ কোডটা কিন্তু এক্সিকিউট করছে। যখনই আমার কন্ডিশন ফলস হয়ে গেল তখনই কিন্তু আমার লুপ থেকে বেরিয়ে চলে আসলো। তাহলে লুপ থেকে বেরোনোর কিন্তু একটা কন্ডিশন আছে, যে কখন আমি লুপ থেকে বেরিয়ে আসবো, কখন আমি লুপের ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি যে আমরা লুপটাকে তখনই ব্যবহার করতে পারবো যখনই আমাকে ব্লক অফ স্টেটমেন্টকে রিপিটেডলি আমাকে এক্সিকিউট করতে হবে। কিন্তু কোনো সময় সেটা কিন্তু ইনফাইনাইট রেঞ্জের মধ্যে যাবে না। আমি যদি আমার কোনো ব্লক অফ কোডকে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস যদি আমি তাকে এক্সিকিউট করতে চাই, তখন সেইটাকে আর লুপ বলবো না, তখন সেটা লুপটার নাম হয়ে যাবে ইনফাইনাইট লুপ। সেই কনসেপ্টে আমরা আসবো যে কি করে ইনফাইনাইট লুপ তৈরি করে। আর ইনফাইনাইট লুপ তৈরি করে আমার তো অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। আমার প্রোগ্রামিং এ তো আমরা কোনো সময় তো ইনফাইনাইট নাম্বার নিয়ে কাজ করছি না, বা ইনফাইনাইট রেঞ্জের কোনো কাজ নাম্বার নিয়ে কাজ করছি না। তো তার জন্য ইনফাইনাইট লুপের একটা কনসেপ্ট আছে সিতে, সেটা আমরা দেখবো কিভাবে ইনফাইনাইট লুপকে আমরা এক্সিকিউট করবো বা কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো, সেই কনসেপ্ট আমরা দেখবো সিতে। তো বেসিক্যালি আমরা কোনো ব্লক অফ স্টেটমেন্টকে আমরা বারবার এক্সিকিউট করার জন্য আমরা কিন্তু লুপ ব্যবহার করি আমাদের সি প্রোগ্রামিং এ। তো এরকম আমার সিচুয়েশন প্রচুর আমরা দেখবো আমাদের সি প্রোগ্রামিং এর মধ্যে, যে একই লাইন অফ কোডকে বা একই স্টেটমেন্টকে আমাকে বারবার এক্সিকিউট করতে হবে। তাহলে কি আমি বারবার লিখবো? না, আমি বারবার লিখবো না, আমি লুপটাকে বারবার ঘোরাবো। আমার আমার স্টেটমেন্ট কিন্তু একটাই লেখা থাকবে। আমাকে আমাকে একটা প্রোগ্রাম করতে বললো যে যে একটা প্রোগ্রাম লেখো যে প্রোগ্রামটা পাঁচবার দুটো করে নাম্বারের মধ্যে অ্যাডিশন করবে, 5 টাইমস অ্যাডিশন করবে। তাহলে আমার 1 টাইম অ্যাডিশন করার জন্য আমরা তো একটা কোড জানি, সেটা আমরা কিভাবে অ্যাডিশন করতে হয়। তাহলে আমি কি ওই সেম কোডটাকে কি আমি 5বার রিপিট করবো, 5বার লিখবো ওই 5 লাইন করে কোডটাকে? তাহলে তোমার 25 লাইনের কোড হয়ে যাবে সিতে। তো সেই 5 লাইন করে আমি 5বার না লিখে আমি যদি ফরের লুপ ব্যবহার করলাম, সেই লুপের মধ্যে আমি হয়তো ওই 5 লাইনের কোডটাকে ভরে দিলাম। তাহলে আমার লুপটা 5বার, এবার লুপটাকে আমি 5বার ঘুরিয়ে দিলাম, তাহলে আমার লুপটা 5বার ঘুরছে, মানে কি আমার ব্লক অফ কোডটা কিন্তু 5বার এক্সিকিউট হচ্ছে। তাহলে আমাকে রিপিটেশন আমাকে করতে হচ্ছে, দরকার পড়ছে আমার প্রোগ্রামিং এ, কিন্তু সেই রিপিটেশনটা করার জন্য আমরা কিন্তু ওই সেম লাইন অফ কোডগুলোকে আমরা বারবার লিখবো না প্রোগ্রামিং এর মধ্যে। তো তার জন্য আমরা লুপ ব্যবহার করব। ওকে, তো এটা কিন্তু লুপের রিকোয়ারমেন্ট, বা আমরা কেন বা নিড ফর দ্য লুপ, কেন আমরা লুপ ব্যবহার করি সিতে, তার এটা এক্সপ্লানেশন। ওকে, তো আমরা এরকম ভাবে আমরা এবার লুপ কিরকম ভাবে ব্যবহার করব, কত রকমের লুপ আছে সেটা আমরা জানবো। হ্যাঁ, তো ডিফারেন্ট টাইপ অফ লুপ আছে, সেই ডিফারেন্ট টাইপ অফ লুপের কনসেপ্ট আমরা দেখবো। ওকে, তো এবার লুপের আমরা এই আজকের যে টিউটোরিয়াল, সেখানে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে যে টাইপস অফ লুপ ইন সি, কতগুলো লুপ আছে সিতে সেটা দেখবো। ওকে, তো কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ট্রোল স্ট্রাকচার আমরা তো দেখলাম। তো আমরা কন্ট্রোল স্ট্রাকচার বা কন্ট্রোল স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে, আমরা প্রোগ্রামিং এর কন্ট্রোল স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমরা লুপকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে আমরা ডিভাইড করছি। সরি, তিনটে ভাগে বলছি, আমরা 2 টাইপসে আমরা লুপটাকে ডিভাইড করছি। ওকে, তাহলে দ্য লুপ ইন সি ইজ ক্লাসিফাইড ইনটু 2 টাইপস। ওকে, তো সেই টাইপস গুলো কি কি? সেই টাইপস গুলো হচ্ছে, প্রথম যে টাইপটা সেই টাইপটার নাম হচ্ছে এন্ট্রি কন্ট্রোলড লুপ। ওকে, আর সেকেন্ড যে টাইপটা তার নাম হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। আমি এবার স্ক্রিনটা শেয়ার করছি, একটু ওয়েট কর। ওকে, তো আমরা লুপকে, সি এর লুপকে আমরা অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু লুপকে দুটো ভাগে আমরা ক্লাসিফাই করছি। প্রথম ক্লাসিফিকেশনটা আমি কি বললাম? প্রথম ক্লাসিফিকেশনটা আমি বললাম এন্ট্রি কন্ট্রোল লুপ, তাই না? প্রথম ক্লাসিফিকেশনটা আমরা বললাম এন্ট্রি কন্ট্রোলড লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ। আর সেকেন্ড ক্লাসিফিকেশনটা আমি বললাম সেটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তো এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ, এগুলো এই কনসেপ্টটা ফার্স্ট আমরা জানবো, তারপরে স্পেসিফিক্যালি এক্সিট কন্ট্রোল বা এন্ট্রি কন্ট্রোলের মধ্যে কোন কোন লুপগুলো পড়ে সেগুলো নামগুলো আমরা জানবো। ওকে, তো এন্ট্রি কন্ট্রোল লুপ নামটা শুনেই বুঝতে পারছি যে একটা এন্ট্রি কন্ট্রোল লুপ মানে হচ্ছে যে আমি যখন লুপের ভিতরে যখন ঢুকতে চাইছি, এন্ট্রি নেওয়ার সময় লুপের মধ্যে আমি যখন এন্ট্রি নিতে চাইছি তখনই কিন্তু আমার কন্ডিশনটা চেক হচ্ছে। ওকে,
তাহলে আমার লুপের প্রতিটা লুপের একটা করে বডি থাকে, তো সেটা আমরা দেখবো, আমরা লুপের সিনট্যাক্স দেখবো, প্রতিটা লুপের একটা করে বডি আছে, ঠিক আছে। তো সেই বডি, লুপের যে বডি আছে সেই বডিটাকে আমি যখন এক্সিকিউট করতে চাইবো তার জন্য কিন্তু ফার্স্ট আমাকে লুপের ভেতরে ঢুকতে হবে। তো লুপ বলছে যে আমার ভেতরে তুমি যখন তখন ঢুকতে পারবে না। তো আমার ভেতরে তুমি যদি ঢুকতে চাও তাহলে তোমাকে কিন্তু ফার্স্টে এন্ট্রি নেওয়ার সময় আমি কিন্তু তোমার কন্ডিশন চেক করব, যে তুমি যদি আমার কন্ডিশন যদি স্যাটিসফাই করো তবেই কিন্তু আমি তোমাকে এন্ট্রি নিতে দেবো আমার লুপের ভেতরে। তবেই তুমি তুমি কিন্তু আমার লুপের ভেতরে আমার যে বডি মানে ব্লক অফ কোড আছে বা আমার যে বডি আছে বা বডি অফ স্টেটমেন্ট আছে তুমি তবেই তাকে কিন্তু এক্সিকিউট করতে পারবে। আর এন্ট্রি নেওয়ার সময় যদি কন্ডিশন যদি ফলস হয় কোনো কারণে তাহলে কিন্তু তুমি আমার লুপের ভেতরে এন্ট্রি করতে পারবে না। তো দ্যাট ইজ দ্য এন্ট্রি কন্ট্রোল লুপ। তাহলে আমরা লুপের ভেতরে এন্ট্রি নেওয়ার সময় যখন কন্ডিশন যখন চেক করছি, সেই এন্ট্রি নেওয়ার সময় কন্ডিশন চেক করার সময় যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে লুপের ভেতরে তুমি এন্ট্রি দিতে পারবে, না হলে তুমি এন্ট্রি দিতে পারবে না। তো দ্যাট ইজ দ্য এন্ট্রি কন্ট্রোল লুপ। ওকে। তো এটাকে আমি অনেক সময় যে ইট ইজ অলসো কল্ড অ্যাজ এ প্রি চেকিং লুপ। প্রি চেকিং মানে আগে থেকে চেক করে নিচ্ছে যে এ কি মানে এর কন্ডিশন ঠিকঠাক আছে কিনা। ওকে। তাহলে আমরা এটাকে এক কথা বলতে পারি যে ইন অ্যান এন্ট্রি কন্ট্রোল লুপ এ কন্ডিশন ইজ চেকড বিফোর এক্সিকিউটিং দ্য বডি অফ এ লুপ। ঠিক আছে। আর এটাকে আমরা আরেকটা নাম দিলাম, সে নাম হচ্ছে প্রি চেকিং লুপ, আগে থেকে চেক করে নিচ্ছে। তো সিমিলার, তা এই কনসেপ্টটা যদি আমরা একটু অন্যভাবে বলি এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে তাহলে জাস্ট রিভার্স কনসেপ্ট। ওকে। অপোজিট কনসেপ্ট আমরা বলবো। তাহলে এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে তাই, এখানে আবার বলছে যে তুমি আমার মধ্যে যখন তখন ঢুকতে পারো, আমি ঢোকার সময় কোনো কন্ডিশন চেক করব না, কিন্তু তুমি যখন আমার ঘর থেকে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু আমি তোমার কন্ডিশনটা চেক করব। ঠিক আছে। তাহলে একটা লুপের ভেতরে ঢোকার জন্য যখন কন্ডিশন চেক হচ্ছে তখন তাকে আমরা বলছি এন্ট্রি কন্ট্রোল লুপ। আর একটা লুপের ভেতরে ঢুকে সে হয়তো এক্সিকিউট করলো, এক্সিকিউট করে যখন বেরিয়ে আসছে তখন কিন্তু তার কন্ডিশনটা চেক করা হচ্ছে, তখন তাকে আমরা বলছি এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে ইন এক্সিট কন্ট্রোল লুপ এ কন্ডিশন ইজ চেকড আফটার এক্সিকিউটিং দ্য বডি অফ এ লুপ। আর এটাকে আমি আগের মতো করে বলতে পারি ইট ইজ অলসো কল্ড অ্যাজ এ পোস্ট চেকিং লুপ। আমি ওটাকে বলেছিলাম প্রি চেকিং লুপ, এটাকে বলছি পোস্ট চেকিং লুপ। এটা পরে চেক করছে কন্ডিশনটা, আর এন্ট্রি কন্ট্রোলের ক্ষেত্রে ওটা আগে চেক করছে কন্ডিশনটা। তো এবার আমরা জানবো যে এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল কি আর এক্সিট কন্ট্রোল লুপের এক্সাম্পল কি, কোন কোন লুপের জন্য এন্ট্রি কন্ট্রোল হয় আর কোন কোন লুপের জন্য এক্সিট কন্ট্রোল হয়। ওকে। তো সেইগুলোই অ্যাকচুয়ালি আমরা স্টাডি করতে যাচ্ছি আজকের, আমাদের স্টাডি করার মেন উদ্দেশ্য সেটাই যে আমরা কোনগুলো মানে কোনগুলো আমরা দেখবো। তো এন্ট্রি কন্ট্রোল লুপ, বেসিক্যালি এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে আমরা যে লুপগুলোকে আমরা পড়বো, মোস্ট পপুলার লুপ ইন সি, যেটা হচ্ছে আমরা বেসিক্যালি লুপ নামে, লুপ বলতে আমরা সিতে তিনটে লুপের কথা জানি। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এই তিনটে লুপের কথা আমরা খুব শুনেছি সিতে, বা এরপরে আরো শুনবো। এই তিনটে কিন্তু কিওয়ার্ড একটা করে, প্রত্যেকটা কিন্তু একটা করে কিওয়ার্ড। ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু ডু হোয়াইলটা কিন্তু সেপারেটলি ইউজ হয়। ডু তারপরে হোয়াইল, ডু হোয়াইল কিন্তু একসঙ্গে ইউজ হয় না, একসঙ্গে মানে একটা লাইনে কিন্তু ইউজ হয় না ডু ডু হোয়াইল। দুটোকে ফার্স্টে ইউজ করবো তারপরে হোয়াইলটাকে ইউজ করবো, প্রত্যেকটা কিন্তু একটা করে কিওয়ার্ড। ওকে। তো তিনটে হচ্ছে সিতে খুব পপুলার লুপ তিনটে, ফর, হোয়াইল আর হচ্ছে ডু হোয়াইল। এই ফর, হোয়াইল, ডু হোয়াইল এদের মধ্যে এন্ট্রি কন্ট্রোল লুপ হচ্ছে ফর আর হোয়াইলটাকে আমরা বলতে পারি এন্ট্রি কন্ট্রোল লুপ। কারণ ফর আর হোয়াইলকে কেন এন্ট্রি কন্ট্রোল লুপ বলবো, কারণ আমরা এন্ট্রি কন্ট্রোল লুপের যে কনসেপ্টটা দেখলাম সেখানে হচ্ছে যে যখন এন্ট্রি নেওয়ার সময় যদি কোনো কন্ডিশন চেক হয় তখন তাকে আমরা বলছি এন্ট্রি কন্ট্রোল লুপ। তো এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে কিন্তু আমার কন্ডিশনটা আগে থেকেই চেক হচ্ছে। ওকে। তো তো যাই হোক, তাহলে ফর আর হোয়াইলের ক্ষেত্রে আমার যেহেতু এন্ট্রি নেওয়ার সময় কন্ডিশন চেক হয় তার জন্য আমরা এটাকে বলতে পারি এন্ট্রি কন্ট্রোল লুপ। সেটা আমরা দেখবো, তো আমরা ইমপ্লিমেন্টেশন দেখবো, সেখানে আমরা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা এন্ট্রি কন্ট্রোল লুপ, ঢোকার সময় কন্ডিশন চেক হচ্ছে। আর এক্সিট কন্ট্রোল লুপ, একবার যখন বেরিয়ে আসছি আমার লুপ থেকে এক্সিকিউট করে যখন বেরিয়ে আসছি তখন আমার কন্ডিশনটা চেক হচ্ছে, তার এক্সাম্পল হচ্ছে মানে এক্সিট কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটাকে আমরা বলতে পারি এক্সিট কন্ট্রোল লুপ। ঠিক আছে, কেন সেটা আমরা বুঝতে পারলাম না, কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন দেখিনি, সেটা আমরা দেখবো ইমপ্লিমেন্টেশন দেখে আমরা এটাকে বলবো যে কোনটা এন্ট্রি কন্ট্রোল কোনটা এক্সিট কন্ট্রোল। ওকে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের ক্লাসিফিকেশন অফ লুপস। আমরা ক্লাসিফিকেশন লুপ অনেকে কিন্তু ক্লাসিফিকেশন অফ লুপ বলতে বা টাইপস অফ লুপ বলতে কিন্তু ফার্স্টই বলবে যে দেয়ার আর থ্রি টাইপস অফ লুপ ইন সি সাচ অ্যাজ ফর, হোয়াইল এন্ড ডু হোয়াইল। কিন্তু আমরা এটাকে আরেকটু
আর একটু ডিরাইভ করলাম, মানে আর একটু ডেপথে গিয়ে পড়লাম, সেটা হচ্ছে যে লুপ কিন্তু বেসিক্যালি টু টাইপসের, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। কেন কেন আমরা এটাকে ডিভাইড করলাম এরকম ভাবে, না আমরা অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রোল স্টেটমেন্টের স্ট্রাকচার দেখে আমরা এটাকে ডিভাইড করলাম। তো তার মধ্যে এবার এন্ট্রি কন্ট্রোল লুপের ভেতরে এক্সাম্পল হচ্ছে ফর আর হোয়াইল, আর এক্সিট কন্ট্রোল লুপের মধ্যে এক্সাম্পল হচ্ছে ডু হোয়াইল। তো সেটা আমরা দেখবো, এই তিনটে লুপ কিন্তু আমরা স্টাডি করবো, ফর হোয়াইল আর ডু হোয়াইল, ইন ডেপথ। ওকে, তো এটা হচ্ছে টাইপস অফ লুপ ইন সি। আমরা লুপের এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লুপের সিনট্যাক্স। তো লুপের সিনট্যাক্স মানে প্রথমে আমরা যে লুপটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ফর লুপ। আমরা ফর লুপ দিয়ে স্টার্ট করব। তো প্রথমে আমরা ফর লুপের আমরা সিনট্যাক্স দেখবো। ওকে, তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে লুপ, লুপের মধ্যে ফর লুপ। ওকে, ফর লুপ, ফর লুপের আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সিনট্যাক্স দেখবো। কারণ প্রত্যেকটা লুপে কিন্তু আমরা সিনট্যাক্স দেখবো, তার এক্সাম্পল দেখবো, তারপরে লুপটাকে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের প্রোগ্রামিং এ। আর সেই প্রোগ্রামিং গুলোকে আমরা অনলাইন সি কম্পাইলার দিয়ে আমরা সেগুলোকে রান করাবো আজকে। ওকে, তো ফার্স্ট আমরা যে লুপটা পড়বো সেটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপ আমরা ফর লুপ সম্বন্ধে বলতে গেলে ফার্স্টই বলবো যে ফর লুপ হচ্ছে একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, যেখানে যেখানে আমাকে ঢোকার সময়, আমাকে এন্ট্রি নেওয়ার সময় কন্ডিশন চেক হয়, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তবেই আমি ঢুকতে পারবো লুপের মধ্যে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে কিন্তু আমি লুপের মধ্যে ঢুকতে পারবো না। ওকে, তাহলে লুপ ফর লুপের ভেতরে ঢোকার জন্য কিন্তু আমার ঢোকার সময়, এন্ট্রি নেওয়ার সময় আমার কন্ডিশন চেক হবে। দ্যাট ইজ দ্য বেসিস অফ ফর লুপ। তো ফর লুপ সম্বন্ধে আমরা এখন এইটুকুই জানি, এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম তার থেকে আমরা এইটুকুই জানি। এবার ফর লুপের আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স জানবো, যে ফর লুপের গঠনটা কি রকম, দেখতে কি রকম হয় ফর লুপ। তো যদি আমরা তার সিনট্যাক্স না জানি তাহলে কিন্তু সেই ফর লুপটাকে নিয়ে আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করতে পারবো না, বা তাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তার জন্য আমাকে সিনট্যাক্স জানতে হবে। তো সেই সিনট্যাক্সটা আমরা এখন জানবো ফর লুপের। ওকে, তো ফর লুপ বেসিক্যালি আমি ফার্স্টেই বললাম যে লুপ, ফর হোয়াইল ডু হোয়াইল এরা প্রত্যেকে একটা করে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড আমরা পড়েছি 32 নাম্বার অফ কিওয়ার্ড আছে সিতে, তার মধ্যে কিন্তু ফর হোয়াইল টু হোয়াইল কিন্তু আরেকটা করে কিওয়ার্ড ওই লিস্টের ভিতরে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। ইফ পড়েছি, এলস পড়েছি, ইফ এলসটা বলেছিলাম কিওয়ার্ড, তার সেটাও কিন্তু আমার ওই 32 কিওয়ার্ডের ভিতরেই। ওকে, তো আমরা সিনট্যাক্স দেখবো ফর লুপের। সিনট্যাক্সের মধ্যে আমরা এটা এরকম ভাবে আমরা দেখবো ফর লুপটাকে, এরকম ধরনের, এরকম দেখতে হয় ফর লুপ। ফর দিয়ে স্টার্ট হয়, ফর লুপ বেসিক্যালি স্টার্ট হয় ফর কিওয়ার্ড দিয়ে। ফর কিওয়ার্ড সব কিন্তু স্মলে, আমি কিন্তু কোনো কোথাও কোনো ক্যাপিটাল লেটার ইউজ করিনি, আর কোনো স্পেস নেই, আমি যা যা লিখছি সব কিন্তু স্পেস ছাড়া। ফর দিয়ে আমি স্টার্ট করব ফর লুপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ফর লুপের ভিতরে বেসিক্যালি তিনটে পার্ট থাকে, তিনটে পার্ট। ঠিক আছে, প্রথম পার্টটাকে বলা হয়, ফর লুপের ভেতরে প্রথম যে পার্টটা থাকে সেই পার্টটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল ভ্যালু। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি আইদার ইনিশিয়ালাইজেশন কিংবা বলতে পারি ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন। ওকে, ইনিশিয়ালাইজেশন জিনিসটা কি রকম, না আমরা ইনিশিয়ালাইজেশন পড়েছি সিতে, যখনই কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো আমি একটা কোনো ভ্যালু দিয়ে তাকে যখন অ্যাসাইন করে ফেলবো তখন তাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। সাপোজ যেমন ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, তাহলে ইন্টিজার আই হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লারেশন, তো আমি আইটাকে ইজ ইকুয়াল টু 0 করলাম, মানে আমি আইটাকে কিন্তু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, তা আমি তো লুপটাকে চালাবো 50 বার বা 100 বার, আমার যেমন রিকোয়ারমেন্ট। তা আমি লুপটাকে কত নাম্বার, কত ভ্যালু থেকে স্টার্ট করব আর কোথায় গিয়ে শেষ করব, সেই কোথা থেকে আমি স্টার্ট করছি আমার লুপটাকে, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। আমি আই ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করতে পারি লুপটাকে, আমি আই ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করতে পারি, আমি যে কোনো নিউমেরিক ভ্যালু থেকে আমি স্টার্ট করতে পারি আমার লুপটাকে। তবে তো আমি বুঝতে পারবো যে 50 বার না আমি 100 বার ঘোরাবো লুপটাকে, আমি যদি স্টার্ট না করি, আমার যদি স্টার্টিং কন্ডিশন না থাকে, আমার যদি এন্ডিং কন্ডিশন না থাকে, তাহলে আমি কেমন করে বুঝবো যে আমার লুপটা 50 বার ঘুরবে। তো তার জন্য আমাকে কিন্তু ইনিশিয়ালাইজেশন করতে হবে, আমাকে কিন্তু ফার্স্ট আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা আসবো এক্সাম্পলে আসবো, দেখবো কি লিখি আমরা এখানে ইনিশিয়ালাইজেশনের জায়গায়। দেন আমি লুপটাকে কতবার ঘোরাচ্ছি, আমাকে বললো 50 বার একটা মেসেজকে প্রিন্ট করো, তাহলে তার মানে নিশ্চয়ই আমার একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা নিশ্চয়ই আমার একটা ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট হবে আর সেটা একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে সেটা শেষ হবে। তো তার জন্য আমার যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমার সেকেন্ড যে পার্টটা ফর লুপের, সেই পার্টটার নাম হচ্ছে কন্ডিশন। আর প্রথম পার্টটা লেখার পর আমি একটা সেমিক্লোন দিয়ে তারপরে সেকেন্ড পার্টটা লিখতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য সিনট্যাক্স। এটা হচ্ছে রুলস, আমাকে লিখতে হবে সেমিক্লোন, আমাকে দিতে হবে, কারণ আমার ফর লুপের ভেতরে আমার তিনটে পার্ট থাকে, আর বেসিক্যালি এই তিনটে পার্টকে সেপারেশনের জন্য আমার কিন্তু দুটো সেমিক্লোন থাকবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, আমরা কতক্ষণ পর্যন্ত আমার লুপটাকে চালাবো, দ্যাট ইজ দ্য কন্ডিশন। ওকে, থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এটাকে আমরা এক কথা বলতে পারি ইনক্রিমেন্টেশন অর ডিক্রিমেন্টেশন। আমি এখানে জাস্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বলেই আমি কথাটা লিখছি, এটা কিন্তু আমাদের থার্ড পার্ট।
কেন লাগে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা আমরা দেখবো। আমি তো ধরেন লুপটাকে একটা ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট করলাম, আর আমার তো এখানে কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু থেকে আমি স্টার্ট করলাম, আমার লুপটা একবার ঘুরলো। সেকেন্ড বার যখন লুপটা ঘুরবে তখন তো আমাকে ওই ইনিশিয়াল ভ্যালুটাকে তো আমাকে বাড়াতে হবে বা কমাতে হবে। তো তার জন্য আমাকে আইদার ইনক্রিমেন্ট করতে হবে কিংবা আমাকে ডিক্রিমেন্ট করতে হবে। তো তার জন্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। তাহলে একটা ফর লুপের ভিতরে তিনটে স্টেটমেন্ট থাকে, বা তিনটে পার্ট থাকে, বা তিনটে ব্লক থাকে। প্রথম পার্টটাকে বলছি ইনিশিয়ালাইজেশন, যেখানে আমরা কোনো ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করব। সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, যার মধ্যে আমার লুপটা কতবার চলবে সেই কন্ডিশনটা আমরা ওখানে লিখবো। আর থার্ড পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, আমি লুপটা প্রথমবার ঘোরার পর আমার সেকেন্ড বার যে লুপটা ঘুরবে তার জন্য তো আমাকে ভ্যালুটাকে তো ইনক্রিমেন্ট করতে হবে কিংবা ডিক্রিমেন্ট করতে হবে, তার জন্য আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। ওকে, বাট ব্লক। এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লেখার পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লেখার পরে আমরা কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে শুরু করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেটটাকে শেষ করব। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, ক্লোজ হওয়ার পরে আমি এবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। আমরা বলেছি যে কোনো ব্লকের পর যখন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করা হয়, বেসিক্যালি সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্লক অফ কোড থাকে। তাহলে আমি এখানে ফরের পরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি, তার মানে কিন্তু আমি এখানে এর ভেতরে তো যে স্টেটমেন্ট গুলো লেখা থাকবে সেটা হচ্ছে বডি অফ দ্য ফর লুপ। এটা হচ্ছে ফর লুপের বডি। এগুলো সবই কিন্তু স্টেটমেন্ট বা বডি। ঠিক আছে, এটাকে ফর লুপের বডি বলা হয় বা বডি অফ দ্য ফর লুপ বলা হয়। হ্যাঁ, তো আমি এখানে কিন্তু সেই স্টেটমেন্ট গুলোকেই লিখবো যে স্টেটমেন্ট গুলোকে আমি বারবার এক্সিকিউট করতে চাইছি বা যে স্টেটমেন্ট গুলোকে আমি রিপিট করতে চাইছি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস। ওকে, তো আমার এখানে থাকছে বডি অফ দ্য ফর লুপ বা স্টেটমেন্ট। ওকে, আমি বডি লেখার পরে আমার এখানে একটাও সিঙ্গেল স্টেটমেন্ট থাকতে পারে, মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার। ওকে, আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে আমি সেরকম এখানে স্টেটমেন্ট লিখবো। যদি মনে হয় যে আমাকে 5টা মেসেজকে আমাকে 100 বার প্রিন্ট করতে হবে, তো আমি 5টা মেসেজকে আমি এখানে লিখবো, 5টা প্রিন্টেডকে আমি এখানে লিখবো বডির ভিতরে। ঠিক আছে, আমার যেমন রিকোয়ারমেন্ট। তো এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফর লুপের সিনট্যাক্স। তাহলে ফর লুপটা আমি যখন লিখেছি তখন ফর দিয়ে স্টার্ট করেছি, তারপরে আমি ইনিশিয়ালাইজেশন করেছি, ইনিশিয়ালাইজেশনের পরে আমি সেমিক্লোন দিয়েছি, তারপরে কন্ডিশন লিখেছি, তারপরে সেমিক্লোন দিয়েছি, দেন আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করেছি। তো এই সিনট্যাক্সটা ফলো করে যদি আমরা একটা সিম্পল যদি একটা ফর লুপ লিখতে পারি, আমরা যে সিম্পল একটা ফর লুপের একটা এক্সাম্পল নিচ্ছি এই সিনট্যাক্সটা ফলো করে অ্যাকর্ডিং টু দা সিনট্যাক্স। ঠিক আছে, তো দেখা যাক কি হচ্ছে। আমরা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমি একটা মেসেজ, ডিসিএসটি মেসেজটাকে আমি 50 বার আউটপুট স্ক্রিনে আমি প্রিন্ট করব, তার জন্য আমাকে একটা ফর লুপ লিখতে বলেছে। ঠিক আছে, আর না হলে যদি আমি ফর লুপ না ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাকে 50 বার 50টা প্রিন্ট লিখতে হতো প্রোগ্রামের মধ্যে, যেখানে যদি আমি তখন কিন্তু ফর লুপ আমি ব্যবহার করতাম না। ঠিক আছে, তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি সিম্পলি একটা ফর লুপের হেল্প নিয়ে। ঠিক আছে, দেখা যাক কিভাবে কাজটা করতে পারি। আমার কাজটা কাজটা হচ্ছে আমার টাস্কটা হচ্ছে যে টু প্রিন্ট টু প্রিন্ট এ মেসেজ 100 টাইমস। ওকে, আমি ফর দিয়ে স্টার্ট করলাম অ্যাকর্ডিং টু দ্য সিনট্যাক্স। আমাকে মেসেজটাকে 100 বার প্রিন্ট করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। ফার্স্ট পার্টটা কি আছে না ইনিশিয়ালাইজেশন, আমাকে প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন করতে হবে, কোনো ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালুকে স্টোর করে রাখতে হবে, করতে হবে ইনিশিয়াল ভ্যালু। আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার আই। আমি হয়তো উপরে প্রোগ্রামটা যখন লিখেছি তখন হয়তো ইন্টিজার ভয়েড মেনের পরে আমি ইন্টিজার আই বলে একটা ভেরিয়েবল নিয়ে ডিক্লেয়ার করে নিয়েছি, কারণ আমরা জানি যে সিতে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে ব্যবহার করা যায় না। আগে আমাকে ডিক্লেয়ার করতে হয়, পরে আমাকে তাকে ইউজ করতে হয়। তো আমি এবার ইনিশিয়ালাইজ করব, আমার ভেরিয়েবলটাকে আমি একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করব, আই ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে আমি একটা ইনিশিয়াল ভ্যালু তার মধ্যে দিলাম, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 0। ওকে, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন ফর লুপের। সেমিকোলন দিয়ে শেষ করেছি। ওকে, দেন কি আছে কন্ডিশন। আমাকে এবার কন্ডিশন লিখতে হবে, কি কন্ডিশন, আমার 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 টাস্কটা কি আছে না, আমাকে ওই মেসেজটাকে 50 বার বা 100 বার আমাকে ডিসপ্লে করতে হবে, প্রথমে 50 বার, 50 টাইমস। ওকে, তাহলে আমাকে সেরকম ভাবে আমাকে কন্ডিশনটাকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাকে এমন একটা কন্ডিশন এখানে দিতে হবে যে যাতে আমার এই ফর লুপটা 50 বার ঘোরে। তাহলে 50 বার যদি ফর লুপটা ঘোরে তবেই তো 50 বার আমার সেই মেসেজটা প্রিন্ট হবে। আমি সেই মেসেজটাকে তো ফর লুপের ভেতরেই রাখবো বডির মধ্যে। ঠিক আছে, তো সেটাকে ধরে আমি তো তার মানে কন্ডিশনটা এখানে কি দেবো, আমি কন্ডিশনটা দিচ্ছি এখানে আই লেস দেন 50। তাহলে আইটাকে আমি শুরু করেছি 0 থেকে, আইটাকে আমি শেষ করছি লেস দেন 50-তে। তাহলে লেস দেন 50 মানে মানে কত, লাস্ট গিয়ে কোথায় গিয়ে থামবে, 49-এ গিয়ে থামবে। I<50 মানে কি 49-এ গিয়ে থামবে আইটা। তাহলে 0 থেকে 49 পর্যন্ত কতবার হয়, 50 বার হয়। তো হয়তো বলছি যে স্যার আমি কেন 0 থেকে স্টার্ট করব। আমরা ইনিশিয়াল ভ্যালু বলতে আমরা কি বুঝি, 0 বা 1 বুঝি। হ্যাঁ, হয়তো তোরা বললি যে আমি স্যার
জিরো থেকে স্টার্ট করব না, ঠিক আছে, জিরো থেকে স্টার্ট করিস না। তাহলে আমরা কি থেকে স্টার্ট করবো, আমি ধরুন ওয়ান থেকে স্টার্ট করলাম, কেউ বললো আমি ওয়ান থেকে স্টার্ট করব। তো সেই ওয়ান থেকে আলটিমেট কথা হচ্ছে যে আমার ইনিশিয়াল ভ্যালু যা হবে আর তার সেটাকে দেখে আমাকে কন্ডিশনটাকে লিখতে হবে, যাতে আমার লুপটা 50 বার ঘোরে। তাহলে আমি আই এর ভ্যালু যদি ওয়ান করি, তাহলে নিশ্চয়ই আই লেস দেন 50 করলে আমার হবে না, কারণ আই লেস দেন 50 করা মানে হচ্ছে আই ভ্যালু কিন্তু লাস্ট টাইম যাবে তোর 49 পর্যন্ত। তাহলে ওয়ান থেকে 49 কিন্তু 49 টাইমস হয়, 49 বার হয়। তাহলে আমাকে এখানে 50 বার করতে হবে, তাহলে তখন কি করবো আমরা, তখন আমরা আই লেস দেন ইকুয়ালস টু করে দেবো, তার মানে কিন্তু তখন কিন্তু 50 বার পর্যন্ত যাবে আই ভ্যালুটা। তাহলে আই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে আই এর ভ্যালু 50 পর্যন্ত গেল, তার মানে 50 বার লুপটা আমার ঘুরবে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। এরকম ভাবে কিন্তু আমার কন্ডিশনটা লিখতে হবে। কেউ হয়তো বললো যে আমি স্যার আমি এখানে ওয়ানও লিখবো না, আমি এখানে 100 লিখবো, তাহলে সে এখানে আই ইজ ইকুয়াল টু 100 লিখলো, তো সেরকম ভাবে সে ম্যাচ করিয়ে এখানে কন্ডিশনটা দিল, তখন সে দিল আই লেস দেন ইকুয়ালস টু 150 বা আই লেস দেন 150 দিল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমাকে সবসময় যে ইনিশিয়ালাইজেশন যে আমাকে জিরো বা ওয়ান থেকে করতে হবে তার কোনো মানে নেই, আমি যে কোনো ভ্যালু দিয়ে আমি ইনিশিয়ালাইজেশন করতে পারি, ঠিক আছে। কোনো ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালুকে রাখাটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেটা যা খুশি হতে পারে ভ্যালুটা। ওকে। আর আমি এখানে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই ভেরিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করে নিতে হবে, তার জন্য কিন্তু ফার্স্ট আমি ডিক্লেয়ার করেছি, ভয়েড মেন লেখার পরে তারপরে ফরটাকে লিখতে যাচ্ছি। ওকে। তো আই ইজ ইকুয়াল টু আই লেস দেন ইকুয়ালস টু 50 অ্যাকর্ডিং টু দ্য আমাদের যে টাস্কটা দেওয়া আছে সেই টাস্ক ওয়াইজ কিন্তু আমরা এটাকে লিখলাম আই লেস দেন 50, আমি এখানে ওয়ান করেছি, মানে 50 বার লুপটা ঘুরবে। তো 50 বার লুপটা কিন্তু এখন ঘুরবে না, কারণ আয়ের মান কিন্তু প্রথমবার ওয়ান, ওয়ান ওয়ানটা ওয়ানের জন্য একবার লুপটার ভিতরে ঢুকবে, কারণ দেখো ওয়ান লেস দেন ইকুয়ালস টু 50 কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তখন ঢুকলো লুপের ভিতরে। ঢোকার পরে আমাকে তো এই ওয়ানটাকে তো আমাকে এবার আপডেট করতে হবে, প্রথমবার আমি তো লুপটাকে তো এক্সিকিউট করে ফেললাম, তো আমাকে তো এই ওয়ানটাকে তো আপডেট করতে হবে, ওয়ানটাকে আমাকে এরপরে তো টু করতে হবে, তবে তো আমি তো টু লেস দেন ইকুয়ালস টু 50 করে আবার ঢুকতে পারবো। তো 50 বার ঘোরার জন্য আমাকে তো ওয়ানটাকে তো আমাকে আপডেট করতে হবে। আমরা যখন বলি যে এটা আমি হয়তো বললাম যে কাউকে যে এটা একটা কাজকে 50 বার কর, সে হয়তো প্রথমবার কাজটা করলো, আমি তখন কাউন্ট করলাম ওয়ান, তারপরে সে কাজটা আবার সেকেন্ড টাইম কাজটা করলো, আমি তখন কাউন্ট করলাম টু। তো ওয়ানের পরে আমি টুটা কেমন করে করছি, মানে আমি ওয়ানটাকে তার মানে আমি আপডেট করছি। তো সেই ওয়ানটাকে আমি আপডেট করলাম কেমন করে, না ওয়ানটাকে আমি প্লাস ওয়ান দিয়ে আমি অ্যাড করে নিলাম। তো টু করার পর আমি সে যখন আবার কাজটা করলো আমি তখন কাউন্ট করছি থ্রি। এরকম ভাবে তো আমরা কাউন্ট করি সবকিছু। তাহলে কাউন্ট করতে গেলে আমাকে আপডেট করতে হবে ভেরিয়েবলটা ভ্যালুটাকে। তো সেই আপডেটটা করার সময় আচ্ছা মানে আমাকে ওয়ানের পর যদি টু করতে হয়, টু এর পর যদি আমাকে থ্রি করতে হয়, আমরা জানি যে আমার একটা অপারেটর আছে যার হেল্প নিয়ে আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আমরা ওয়ান ওয়ান ইনক্রিমেন্ট করতে পারি বা আমরা ওয়ান ডিক্রিমেন্ট করতে পারি। তার নাম হচ্ছে, যেটাকে আমরা বলছি ইনক্রিমেন্ট অপারেটর, তার নাম হচ্ছে প্লাস প্লাস, আর হচ্ছে মাইনাস মাইনাস, যেটা আমরা জানি। তাহলে আমরা এখানে আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু 50, তারপর আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, মানে আমি এখানে লিখলাম আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস আমরা জানি অলরেডি, এটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট অপারেটর, যার হেল্প নিলে আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আমরা এক এক করে বাড়াতে পারবো। যদি আমার ডিক্রিমেন্টের প্রয়োজন পড়তো আমি এখানে আই মাইনাস মাইনাস লিখতাম, সেটা আমরা আসবো ডিক্রিমেন্টে কখন প্রয়োজন পড়বে। দিয়ে ব্র্যাকেটটাকে শেষ করলাম। শেষ করার পর আমি এবার বডি স্টার্ট করব, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এই বডির মধ্যে আমাকে কি লিখতে হবে, না আমাকে আমার কাজটা কি ছিল, আমাকে কোনো মেসেজকে, একটা মেসেজকে আমাকে 50 বার ডিসপ্লে করতে হবে স্ক্রিনে। তাহলে আমাকে একটা কোনো মেসেজকে 50 বার ডিসপ্লে করতে হবে, তাহলে মেসেজ ডিসপ্লে করার জন্য প্রিন্টএফ ফাংশন আছে আমাদের সিতে অ্যাভেলেবেল, সেটা আমরা জানি কনসেপ্টটা। তাহলে প্রিন্টএফ ফাংশন লিখলাম, প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি মেসেজটাকে এখানে একবার লিখে দিলাম। আমার মেসেজটা হচ্ছে ডিসিএসটি, মেসেজটাকে আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ব্র্যাকেট ডবল কোট শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম, সেমিকোলন দিলাম, দিয়ে আমি বডিটাকে শেষ করে দিলাম। আমার তো বডির মধ্যে আর কিছু লেখার নেই, আমার তো এটাই কাজ করার ছিল। তাহলে এই মেসেজটা আমি কিন্তু একবার লিখলাম, যদি আমি লুপ কনসেপ্ট না ব্যবহার করতাম তাহলে কিন্তু এই মেসেজটাকে আমাকে 50 বার লিখতে হতো। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখন এই লুপটা কেমন করে এক্সিকিউট হবে, কেমন করে লুপটা 50 বার ঘুরবে। তো সেই এক্সিকিউশনের কাজটা আমরা এখন দেখতে চাই, দেখবো যে কিভাবে লুপটা এক্সিকিউট হবে, এটা কিন্তু আসল বোঝার বিষয়। ঠিক আছে, তো সেই ব্যাপারটা আমরা এখন বুঝবো যে কি করে এই লুপটা 50 বার ঘুরবে, আর কেমন করি বা এই প্রিন্টএফ এই ডিসিএসটি মেসেজটা কেমন করে 50 বার প্রিন্ট হবে। ঠিক আছে, তো সেটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি তার মানে আমরা বুঝতে পেরেছি যে অ্যাজ পার সিনট্যাক্স আমরা কিন্তু এক্সাম্পলটাও যেটা নিয়েছি সেটা কিন্তু আমরা অ্যাজ পার সিনট্যাক্স আমরা কিন্তু ফর লুপটাকে লিখেছি। তো আমাকে আমি যেখানেই ফর লুপ লিখতে যাব না কেন, যে কোনো প্রোগ্রামে আমাকে কিন্তু এই রুলসটা মনে রাখতে হবে, আমাকে কিন্তু এই অ্যাজ পার সিনট্যাক্স কিন্তু আমাকে লুপটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে কিন্তু আমার এই স্ট্রাকচারটা কিন্তু সেম থাকবে।
আমাকে আমাকে কিন্তু ফর লেখার পরে আমাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে, আমাকে আমাকে কন্ডিশন দিতে হবে, আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্ট লিখতে হবে, আমাকে বডি অফ দ্য ফর লুপ লিখতে হবে। এটা কিন্তু আমাকে অ্যাজ পার সিনট্যাক্স আমাকে লিখতে হবে। হ্যাঁ, হয়তো আমি ভেরিয়েবলটা আই এর জায়গায় আমি হয়তো এক্স ওয়াই জেড নেবো, যা খুশি নেবো ভেরিয়েবলের নাম, তাতে কোনো ব্যাপার নাই। আমার ভ্যালু এখানে 150 নাও থাকতে পারে, আমার ভ্যালু এখানে চেঞ্জ চেঞ্জ হতে পারে, কিন্তু আমার সিনট্যাক্স কিন্তু সেম থাকবে। ওকে, তো আমরা এখন দেখবো যে এই লুপটা কিভাবে এক্সিকিউট হয়। এই লুপটা কিভাবে এক্সিকিউট হয় সেটা আমরা এখন দেখবো। তো আমরা আমাকে হয়তো বললো যে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য মেসেজ 50 টাইমস টু দ্য স্ক্রিন, তার জন্য একটা প্রোগ্রাম লিখতে বললো। তো আমি তো প্রোগ্রামটা তো লিখেই ফেলেছি, আমি শুধু এখানে কি লেখা বাকি আছে না, আমার এখানে হেডার ফাইল ইনক্লুড করা বাকি আছে, দুটো হেডার ফাইলকে ইনক্লুড করা বাকি আছে, তারপরে এখানে ভয়েড মেনটা লেখা বাকি আছে। তো এখানে ভয়েড মেনটা লিখে ফেললাম। ভয়েড মেন লেখার পরে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার তো হয়েই গেছে, ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, এবার আমাকে প্রোগ্রামটাকে শেষ করতে হবে। তো শেষ করার জন্য আমরা এখানে কি করবো, গেট সিএইচ দিয়ে প্রোগ্রামটাকে শেষ করে দেবো। তো গেট সিএইচ ব্র্যাকেট শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, সেমিকোলন দিলাম, এবার ভয়েড মেনটাকে শেষ করে দিলাম। আমার কিন্তু প্রোগ্রামটা হয়ে গেল, যেখানে যে প্রোগ্রামটা আমার একটা মেসেজকে 50 বার দেখাবে। কি মেসেজ না, ডিসিএসটি মেসেজটাকে। আমি ডিসিএসটি জায়গায় আমার যা খুশি মেসেজ লিখতে পারি, সেটা আমার দেখাবে 50 বার। তো কিভাবে এই প্রোগ্রামটা বা কিভাবে আমার এই লুপটা এক্সিকিউট হচ্ছে সেটা আমাকে এখন বুঝতে হবে। ঠিক আছে, তো চল দেখি কিভাবে এটাকে এক্সিকিউট করা যায়। তো এই প্রোগ্রামটা বা এই লুপটা যখন এক্সিকিউট হয়, তখন মনে রাখতে হবে এই যে ইনিশিয়ালাইজেশন যে স্টেটমেন্টটা রয়েছে ফর লুপের ভিতরে, এই স্টেটমেন্টটা কিন্তু একবার এক্সিকিউট হয়। ঠিক আছে, আর বাকি যে দুটো স্টেটমেন্ট রয়েছে, একটা কন্ডিশন কন্ডিশন রয়েছে, একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট রয়েছে, এই দুটো স্টেটমেন্ট বা এই দুটো পার্ট কিন্তু বারবার এক্সিকিউট হয়। যতক্ষণ কন্ডিশন স্যাটিসফাই করবে ততক্ষণ কিন্তু এটা এক্সিকিউট হবে। কিরকম জিনিস বললাম না, আমার সাপোজ ধরে না আমি এখানে একটা প্রোগ্রাম লিখেছি যেখানে আমার মেসেজটাকে 50 বার ডিসপ্লে করতে হচ্ছে। আমার প্রথমে কন্ট্রোলটা হয়তো প্রথমে ভয়েড মেনে আসলো, জানি আমরা সেটা, যে এক্সিকিউশন স্টার্ট ফ্রম ভয়েড মেন। তারপরে আসলো ইন্টিজার আইতে গিয়ে, ইন্টিজার আইতে আসলা মানেই হচ্ছে মেমোরিতে গিয়ে আয়ের জন্য 2 বাইট স্পেসকে রিজার্ভ করলো, এর জন্য 2 বাইট স্পেস রিজার্ভ হলো। ঠিক আছে, তার ভেতরে কিন্তু কোনো ভ্যালু নেই, এখন ব্ল্যাঙ্ক আছে। তারপরে কি হবে, এবার কন্ট্রোলটা কোথায় আসবে, ফর লুপে আসবে। দ্যাট ইজ দ্য ইটারেটিভ কন্ট্রোল স্ট্রাকচার। ওকে, এখন কন্ট্রোলটা আসলো ফর লুপের ভেতরে। ফর লুপের ভেতরে ঢুকে ও তিনটে স্টেটমেন্টকে দেখলো কম্পাইলার। প্রথমে কি দেখলো, ইনিশিয়ালাইজেশন দেখলো, তারপরে দেখলো কন্ডিশন, তারপরে দেখলো ইনক্রিমেন্ট। ও যখনই দেখলো ইনিশিয়ালাইজেশন, তখন কিন্তু আয়ের মানটাকে কিন্তু 1 দিয়ে ও ইনিশিয়ালাইজ করে নিল। তার মানে কি, আমার মেমোরিতে আয়ের জন্য যে 2 বাইট স্পেসটা রিজার্ভ হয়েছিল তার ভেতরে কিন্তু এখন 1 দিয়ে, এই আইটা কিন্তু 1 দিয়ে এখন ইনিশিয়ালাইজ হয়ে গেল। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কিন্তু একবারই এক্সিকিউট হলো, এই কিন্তু আর পরের বারে কিন্তু আই ইজ ইকুয়াল টু 1 হবে না। আই ইজ ইকুয়াল কিন্তু 1 হয়ে গেল প্রথম ফার্স্ট টাইম, এটা কিন্তু একবার এক্সিকিউট হলো। এই আই ইজ ইকুয়াল টু 1 হয়ে যাওয়ার পরে এরপরে যে কাজটা হবে, এরপরে ও কিন্তু ফরের মধ্যেই আছে কন্ট্রোল, এখন ফরের ভেতরে কিন্তু এখন ঢুকতে পারিনি, জাস্ট ফরে থেকে চেক করছে, কারণ আমরা তো জানি যে ফরটা হচ্ছে একটা আমাদের কি ছিল, এন্ট্রি কন্ট্রোল লুপ। ও কিন্তু এখনো ঢোকার সময় ও কিন্তু চেক করে তারপর ঢোকাবে। ও কিন্তু এখনো চেক করবে, এবার এখনো চেক করেনি, এখন জাস্ট ইনিশিয়ালাইজ করলো, এবার চেক করবে। ওকে, এবার তার মানে আয়ের মানটা এখন 1, সেই 1 ভ্যালু নিয়ে এখন কন্ডিশন চেক করছে, ফর লুপ চেক করছে 1 লেস দেন ইকুয়ালস টু 50 whether the condition is true or false. ওকে, কন্ডিশনটা ট্রু না ফলস ও চেক করছে। তো 1 লেস দেন ইকুয়ালস টু 50, দ্যাট ইজ দ্য কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু এটা। তো তার মানে যখনই কন্ডিশনটা ট্রু হলো, এবার কিন্তু কন্ট্রোলটা কিন্তু ফর লুপের ভেতরে এন্ট্রি করে গেল, ঢুকে পড়লো ফর লুপের ভেতরে। এন্ট্রি কন্ট্রোল লুপ, ঢোকার সময় এন্ট্রি করার সময় চেক করলো কন্ডিশনটা ঠিকঠাক হয়েছে, তার জন্য কিন্তু ভেতরে ঢুকতে দিল। ঢুকতে দিয়ে কি হলো না, ঢুকতে দিলে কি হলো, ভেতরে কি লেখা আছে না, প্রিন্টএফ ডিসিএসটি, আমার আউটপুট স্ক্রিনে একটা মেসেজ দেখালো ডিসিএসটি, প্রথমবার দেখালো, ফার্স্ট টাইম ডিসিএসটি মেসেজ দেখালো আমার আউটপুট স্ক্রিনে। মেসেজটা দেখিয়ে নেওয়ার পরে, যেহেতু লুপের তো একটা ধর্ম আছে, তো তার যে প্রপার্টি সেটা হচ্ছে সে তো বারবার ঘুরবে, একটা লুপকে বারবার ঘুরবে, যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ কিন্তু লুপ থেকে বেরিয়ে আসবে না, যতক্ষণ কন্ডিশনটা ট্রু ততক্ষণ কিন্তু ঘুরতে থাকবে। তাহলে আমার আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য কন্ডিশনটা ট্রু হয়েছে, তার ভেতরে ঢুকলো, লুপের ভেতরে ঢোকার পর প্রিন্টএফ ডিসিএসটি করলো, ডিসিএসটিটা প্রিন্ট করলো স্ক্রিনে, প্রিন্ট করার পরে মানে অ্যাজ পার নর্মস অফ দ্য লুপ সে কিন্তু আবার ফিরে যাবে ফর লুপের কাছে। সেই ফর লুপের কাছে যখন ফিরে গেল সেকেন্ড টাইম, তখন কিন্তু আর এখানে আসলো না, আই ইজ ইকুয়াল টু 1 এ আসলো না, কারণ আয়ের মানটা কিন্তু আগে থেকে 1 হয়ে আছে। তো তখন কিন্তু ফর লুপের ভেতরে কোথায় গেল, একবার ডিরেক্ট চলে গেল আই প্লাস প্লাসে। আই প্লাস প্লাসে গিয়ে আয়ের মান তো প্রিভিয়াসলি 1 আছে, আই প্লাস প্লাস মানে তো আয়ের মানটা এক বাড়বে, তাহলে আয়ের মানটা বেড়ে এখন কত হয়ে গেল, 2 হয়ে গেল। আয়ের মান যখনই 2 হয়ে গেল মানে আইটাকে আপডেট করে নিল। আপডেট করে নেওয়ার পর এবার এসে আবার কন্ডিশন চেক করছে যে 2 লেস দেন ইকুয়ালস টু 50 কিনা। তো 2 লেস দেন ইকুয়ালস টু 50, আবার কন্ডিশনটা ট্রু হয়ে গেল।
তো এই কন্ডিশনটা যখনই ট্রু হলো, আবার লুপের ভেতরে এন্ট্রি নিল, এন্ট্রি নিয়ে আবার ডিসিএসটিটাকে প্রিন্ট করলো সেকেন্ড টাইম স্ক্রিনে, ডিসিএসটি আবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে আবার লুপের ধর্ম, আবার লুপের ধর্ম ওয়াইসে আবার ফিরে এলো ফর লুপের কাছে, ফিরে এসে আবার কোথায় যাবে, আবার গেল আই প্লাস প্লাস এর কাছে। আয়ের মান তো আগের বার 2 হয়ে আছে, তাহলে এখন বেড়ে কত হয়ে গেল, আই প্লাস প্লাস করে 3 হয়ে গেল, 3। সেই 3 নিয়ে আবার কন্ডিশন চেক করছে যে 3 লেস দেন ইকুয়ালস টু 50 কিনা। তো 3 লেস দেন ইকুয়ালস টু 50 কন্ডিশনটা ট্রু হলো, আবার ঢুকলো, আবার ডিসিএসটি প্রিন্ট করলো, আবার ডিসিএসটি প্রিন্ট করার পর আবার লুপের নিয়মে আবার বেরিয়ে এসে আবার গেল আই প্লাস প্লাস এর কাছে, যে আবার আয়ের মানটা 4 হলো। তো এরকম ভাবে আমার আয়ের মান আপডেট হচ্ছে, কন্ডিশন চেক হচ্ছে, আর কিন্তু কোনো সময় আই ইজ ইকুয়াল টু 1 হচ্ছে না। আই ইজ ইকুয়াল টু 1টা কিন্তু প্রথমে ফার্স্ট টাইম হয়ে গেছে, তার জন্যই বললাম যে আমার ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশন যে স্টেটমেন্টটা সেটা কিন্তু একবার এক্সিকিউট হয়। ওকে, আর এই আই লেস দেন ইকুয়ালস টু 50 বা আই প্লাস প্লাস এরা কিন্তু বারবার এক্সিকিউট হয়। তাহলে এরকম ভাবে আয়ের মান 1 2 3 4 5 করতে করতে আপ টু 49 পর্যন্ত যাবে। 49 এ গিয়ে 49 লেস দেন ইকুয়ালস টু 50 তখনও কন্ডিশন ট্রু, তার জন্য ঢুকে প্রিন্টএফ ডিসিএসটি করবে। তাহলে আয়ের মান 1 থেকে স্টার্ট হয়েছে, আয়ের মান 49 পর্যন্ত গেল, তারপরে 49 হওয়ার পরে আই প্লাস প্লাস করে 50 হয়ে গেল, 50 হওয়ার পর 50 লেস দেন ইকুয়ালস টু 50, সেটাও কন্ডিশনটা ট্রু, কারণ 50 লেস দেন 50টা ফলস, কিন্তু 50 লেস দেন ইকুয়ালস টু 50টা ট্রু। তো 50 আয়ের ভ্যালু 50 জন্য কিন্তু কন্ডিশনটা ট্রু, তখনও ডিসিএসটি প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার যখন ও তো লুপের ধর্ম, আবার লুপের কাছে ফিরে গেল, ফর লুপের কাছে ফিরে গিয়ে কোথায় গেল, আই প্লাস প্লাস এর কাছে, এখানে গিয়ে মানটা হয়ে গেল, এবার আয়ের মানটা বেড়ে হয়ে গেল 51। 51 যখন হয়ে গেল, তখন 51 দিয়ে এবার কন্ডিশন চেক করছে যে 51 লেস দেন ইকুয়ালস টু 50। তো 51 লেস দেন ইকুয়ালস টু 50 নয়, ফলস কন্ডিশন। এখানে আই এর মান 51 আর আমার কন্ডিশনে দেওয়া আছে 50, তাহলে কন্ডিশন ফলস। যখনই কন্ডিশন ফলস হলো তখন কিন্তু আর ঢুকতে পারছে না লুপের ভিতরে, তখন কিন্তু লুপ থেকে বেরিয়ে চলে আসলো, বেরিয়ে এসে কি পাচ্ছে, গেট সিএইচ পেলো, তারপরে পেলো মেন প্রোগ্রাম শেষ। তাহলে আলটিমেট আমার আই ভ্যালু 1 থেকে প্রিন্ট হওয়া স্টার্ট হয়েছে, তাহলে আই ভ্যালু 1 তখন প্রিন্ট হয়েছে, আই ভ্যালু 2 তখন প্রিন্ট হয়েছে, আই ভ্যালু যখন 50 তখনও প্রিন্ট হয়েছে। তার মানে আই ভ্যালু 1 থেকে 50 পর্যন্ত যদি আমার এতবার যদি লুপটা ঘোরে, তাহলে আমার কতবার প্রিন্ট হয়ে গেছে, আলটিমেট 50 বার প্রিন্ট হয়ে গেছে। তো আমরা তখন স্ক্রিনে দেখতে পাবো, স্ক্রিনে আমার এই ডিসিএসটি মেসেজটা 50 টাইমস ডিসপ্লে হচ্ছে, 50 বার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ফর লুপের ভেতরে ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন যে পার্টটা আছে সেটা কিন্তু একবার এক্সিকিউট হয়। ওকে, আর কন্ডিশনটা বারবার কন্ডিশন চেক করবে ইনক্রিমেন্ট করবার পরে বা ডিক্রিমেন্ট করবার পরে। ঠিক আছে, আর ঢোকার সময় অবভিয়াসলি ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে কন্ডিশন চেক করে তবেই কিন্তু ভেতরে ঢুকতে পারবে, তারপরে বারবার কিন্তু ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ঠিক হয় তাহলে ঢুকবে, না ঢুকবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফল লুপ থেকে বেরিয়ে আসা তখনই সম্ভব যখন আমার কন্ডিশনটা যখন ফলস হচ্ছে। যদি কন্ডিশন আমার ট্রু হয় তাহলে কিন্তু ফল লুপ থেকে বেরিয়ে আসা যাবে না। তো আমাকে তার মানে কন্ডিশনটা আমাকে এমন ভাবে লিখতে হবে আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ, যে আমার যতবার দরকার সেই স্টেটমেন্টটাকে রিপিট করবার, ততবারের জন্যই কিন্তু আমাকে কন্ডিশনটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ফর লুপের ভিতরে। তার জন্য আমাকে ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে বা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, তার জন্য আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এরকম ভাবে আমরা লুপের ভেতরে এই 3টে স্টেটমেন্টকে বা 3টে পার্টকে আমরা এরকম ভাবে এক্সিকিউট করতে হবে, বা এরকম ভাবে তার ফ্লোটা হচ্ছে কিন্তু এরকম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছিস যে আমরা কি করে ফর লুপটাকে এক্সিকিউট করছি, আমার কোন পার্টটা কখন এক্সিকিউট হচ্ছে, কোন পার্টটা কখন এক্সিকিউট হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখ আমরা বুঝতে পারছি যে কেন আমরা ফর লুপকে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে পারছি। কারণ ফর লুপে ঢোকার সময় কিন্তু আমাকে কিন্তু কন্ডিশনটা চেক করে তবেই আমাকে ঢুকতে দিচ্ছে ফর লুপের ভিতরে, তার জন্য কিন্তু ফর লুপকে আমরা বলেছিলাম যে এন্ট্রি কন্ট্রোল লুপের একটা এক্সাম্পল বলেছিলাম ফর লুপ। ঠিক আছে, এটা তার জাস্টিফিকেশন যে হোয়াই ফর লুপ ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমরা ফর লুপটাকে আমরা এরকম ভাবে আমরা বুঝলাম যে কিভাবে ফর লুপ কাজ করে। তো আমার এখানে আমি এটাও বলেছি যে আমার এখানে আয়ের ভ্যালুটা কোনো ফিক্স নয়, আয়ের ভ্যালু আমি যা খুশি লিখতে পারি, আমার কন্ডিশনটাকে আমি যেমন করে খুশি আমি লিখতে পারি, তাতে কিন্তু কোনো ম্যাটার করে না। এই কাজটাকে আমরা একটু অন্যভাবে করছি ফর লুপ দিয়ে। এই একই, আমার ডিসিএসটি মেসেজটাকে 50 বার দেখাবে, আমি এই কাজটাকে একটু অন্যভাবে করছি। আমরা তখন ধরো তো ইনক্রিমেন্ট দিয়ে করলাম, আমরা এবার ডিক্রিমেন্ট দিয়ে করবো, ডিক্রিমেন্ট স্টেটমেন্ট দিয়ে করবো, কিভাবে কাজটা করা হয়। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তোকে বললাম যে 50 বার কান ধরে উঠবোস কর, হয়তো তোর পাশ থেকে হয়তো তোর একটা বন্ধু সে গুনছে যে 1 2 3, তুই হয়তো উঠবোস করছিস, সে তো 1 2 3 4 5 করে গুনছে। আবার কেউ হয়তো এবার গুনছে হয়তো যে 50 49 48 47 46 দিয়ে আবার ওয়ানে ওয়ানে আসছে। একই ব্যাপার, আমাকে লুপটাকে ঘোরাতে হবে, আমি
আমি নাম্বারটাকে ইনক্রিমেন্ট করতে করতে ঘুরতে পারি, আবার নাম্বারটাকে ডিক্রিমেন্ট করতে করতে ঘোরাতে পারি। তো সেই কাজটা আমি এখন করব। সেম কাজ করব আমরা, ওই একই মেসেজকে 50 বার ডিসপ্লে করব, কিন্তু আমরা এখানে ডিক্রিমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করব। কিভাবে করব? ওই একই রকম, ইন্টিজার আই ফার্স্ট ডিক্লেয়ার করলাম, ইন্টিজার আই ফার্স্ট ডিক্লেয়ার করলাম। তারপর এবার ফর লুপ লিখবো, ফর আই ইজ ইকুয়াল টু 50, আই greater than equals to 1, I minus minus, printf dcst, printf dcst, end of the for loop। ওকে, আমি এখানে একই কাজ করেছি, আমার এখানে ডিসিএসটি মেসেজটা 50 বারই দেখাবে, ডিসপ্লে করবে। কি করেছি? আমি এখানে আই ভ্যালুটাকে 50 করে নিয়েছি। ওই যে বললাম যে 50 থেকে সে গোনা স্টার্ট করেছে, আর তুই হয়তো 1 থেকে গোনা স্টার্ট করেছিস, তুই 1 থেকে 50 পর্যন্ত গুনছিস, আর সে 50 থেকে 1 পর্যন্ত আসছে। তাহলে 50 থেকে 1 পর্যন্ত আসতে গেলে নিশ্চয়ই আয়ের মানটাকে আমাকে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 করে রাখতে হবে, তাই না? কারণ 50 প্রথমে হয়তো আয়ের মানটা কত, 50, তাহলে 50 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, দ্যাট ইজ দ্য কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলো, ঢুকলো ভেতরে, ডিসিএসটি প্রিন্ট করলো, বেরিয়ে গেল। তারপরে গিয়ে তুই এবার গুনছিস 49, তাহলে 49, 50টাকে 49 করতে গেলে তো এক ডিক্রিমেন্ট করতে হবে, তার জন্যই তো আমি এখানে মাইনাস মাইনাস দিয়েছি। তখন 50 ভ্যালুটাকে নিয়ে আবার গেল ফরে, কোথায়? ডিক্রিমেন্ট পার্টে। এখানে গিয়ে ডিক্রিমেন্ট হলো, 50টাকে এক কমে কত হলো, 49। সেই 49টা নিয়ে কোথায় আসছে? আই গ্রেটার দেন ইকুয়ালস টু, মানে যে 49 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, কন্ডিশনটা ট্রু না ফলস? কন্ডিশনটা ট্রু। তখন ঢুকলো, ঢোকার পরে ডিসিএসটা আবার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার যাচ্ছে আই মাইনাস মাইনাসের কাছে, আবার কি কমে হলো 48 আয়ের ভ্যালু। সেই 48টা নিয়ে আবার চেক করছে যে 48 গ্রেটার দেন ইকুয়ালস টু 1 কিনা, কন্ডিশন ট্রু। আবার ঢুকলো, ডিসিএসটি প্রিন্ট করলো। এইভাবে কতক্ষণ চলবে? না, আয়ের মান যখন 1 পর্যন্ত চলবে। কিন্তু আয়ের মান 1 পর্যন্ত চললো, তারপরে আয়ের মানটা যখন 0 হয়ে গেল আই মাইনাস মাইনাস করে, তখন দেখ 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, কন্ডিশন ফলস। সেই কন্ডিশন ফলস হলো মানে কি? তখন আর লুপের ভেতরে ঢুকবে না, তখন লুপ থেকে বেরিয়ে আসবে। এরপরে বাকি যদি আমার প্রোগ্রামে কোনো অন্য কোনো কাজ থাকে আমি সেখানে করবো, বা সেই কাজগুলো হবে, আর না হলে গেট সিএচ করে শেষ করে দেবো। ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু ফর লুপ এক্সিকিউট হয়। তো আমরা দুটো কেসেই দেখলাম, আমরা ইনক্রিমেন্ট দিয়েও কাজ করলাম, ডিক্রিমেন্ট দিয়েও কাজ করলাম। আমরা যে কোনো ভাবে খুশি আমরা কিন্তু লুপটাকে ব্যবহার করতে পারি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ। এটা কোনো মানে ম্যান্ডেটরি নয় যে আমাকে আই লিখতে হবে, বা আমাকে আই ইজ ইকুয়াল টু 1 লিখতে হবে, বা আমাকে আই লেস দেন ইকুয়াল টু 50 লিখতে হবে। আমাকে 50 বার কাজটা করতে হবে, আমি যেখান থেকে খুশি গুনতে পারি। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য ফর লুপ। এইভাবে ফর লুপ কিন্তু কাজ করে। ঠিক আছে? এই ফর লুপ দিয়ে আমরা অনেক কাজ দেখবো, আমরা ফর লুপ দিয়ে অনেক কিছু দেখবো, যেভাবে আমরা ফর লুপটাকে আমরা নিয়ে কাজ করতে পারছি। ঠিক আছে? তো ফর লুপের বেসিক কনসেপ্ট সবাই বুঝতে পেরেছিস? ফর লুপের বেসিক কনসেপ্ট সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো ফর লুপটা কেন এন্ট্রি কন্ট্রোল লুপ সেটা আমরা বুঝতে পারলাম, যে কেন ফর লুপকে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ আমরা বলবো। ওকে, এটা কিন্তু খুব এফিশিয়েন্ট। ফর লুপটা কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর মধ্যে একটা, আমরা তো লুপ পড়ছি বা লুপ স্ট্রাকচার পড়ছি, তো সেই লুপ স্ট্রাকচারের মধ্যে কিন্তু ফর লুপটা হচ্ছে একটা এফিশিয়েন্ট লুপ স্ট্রাকচার ইন সি প্রোগ্রামিং। ঠিক আছে? তো যেটা কিন্তু সবসময় সিনট্যাক্স ওয়াইজ, মানে সিনট্যাক্সটা নিয়ে যদি ফলো করে যেটা কাজ করে, এটা পপুলার, খুব পপুলার কিন্তু ফর লুপ। আমরা কিন্তু সিতে কাজ করতে গেলে প্রথমে কিন্তু আমাদের ফরের কথা মাথায় আসে, যখন এই ধরনের কোনো রিপিটেশনে কোনো কাজ করতে হয়। ঠিক আছে? এখানে আমরা কিন্তু ফর লুপটা আমরা ব্যবহার করতে পারি। তো চল আমরা ফর লুপ দিয়ে আমরা একটা প্রোগ্রাম দেখি। ফর লুপ দিয়ে খুব সিম্পল একটা প্রোগ্রাম আমরা ফর লুপ দিয়ে আমরা দেখি, চল। ওকে, তো সবাই দেখতে পাচ্ছিস আমার, আমি একটা সি কম্পাইলার, অনলাইন সি কম্পাইলার শেয়ার করেছি, মানে শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম। তো আমি সবাইকে বলবো, তোরা এবার যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে সবাই কিন্তু কম্পাইলার ডাউনলোড কর, গুগল থেকে ডাউনলোড করে কম্পাইলারে কিন্তু এবার প্রোগ্রাম করা স্টার্ট কর। ঠিক আছে? তো আমার এখানে ইনস্টল নেই বলে আমি অনলাইন কম্পাইলারে দেখাচ্ছি। বেসিক কনসেপ্ট একই রকম, প্রোগ্রাম লেখাটাই হচ্ছে আসল ব্যাপার। ওকে, তো এখানে
এখানে একটা সিম্পল ওদের একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, বেস্ট ইনিশিয়াল প্রোগ্রাম। তো যেখানে একটা মেসেজকে দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে দেখাচ্ছে। তো আমরা বলেছিলাম যে কনিও ডট এইচটা আমাদের অপশনাল, আমরা কম্পাইলারের উপর ডিপেন্ডেন্ট, যে কম্পাইলার আমরা কাজ করবো যদি সে সাপোর্ট করে তাহলে আমরা তো কনি ডট এইচটাকে আমরা লিখতে পারবো, নাহলে লিখবো না। দেখ এখানে দেখ লিখে দিই কনি ডট এইচ, তার মানে কি প্রোগ্রাম হচ্ছে না, প্রোগ্রাম কিন্তু হচ্ছে। ঠিক আছে, ওটা তো আমাদের অপশনাল পার্ট ছিল। আর গেট সিএইচ, কনিও ডট এইচটাকে লিখছি না বলেই গেট সিএইচ লিখছি না, কারণ গেট সিরিজ আমাকে আউটপুট স্ক্রিনটাকে তো স্টে করতে হেল্প করে। তো এখানে তো আমার আউটপুট স্ক্রিন তো ওখানেই আছে একসঙ্গে, আর যেহেতু অনলাইন কম্পাইলার তার জন্য কিন্তু গেট সিরিজের এখানে রিকোয়ারমেন্ট নেই, তাহলে কিন্তু এখানে কনিডো টেস্টটাকেও অমিট করেছে, গেট সিরিজটাকে অমিট করেছে। আমরা কিন্তু প্রোগ্রামে কিন্তু লিখবো, ওকে, আমরা কিন্তু লিখবো। এটা আমি দেখানোর জন্য তোদেরকে বলছি যে কেন এরা এই সবগুলোকে অমিট করেছে। আর আমরা এখানে ভয়েড মেন শিখেছিলাম, এরা লিখেছে ইন্ট মেন। ঠিক আছে, ভয়েডটা ছিল আমার রিটার্ন টাইপ, ইনটা হচ্ছে এখানে রিটার্ন টাইপ, তাহলে মেন ফাংশন কিছু রিটার্ন করছে না বলে এখানে বাই ডিফল্ট দেখ রিটার্ন জিরো করেছে। ঠিক আছে, বাট সে জিরো রিটার্ন করছে যেহেতু আমি এখানে ইন্টিজার লিখেছি বলে। আর আমি যদি এখানে ভয়েড লিখতাম ইন্টের জায়গায় তাহলে কিন্তু আমরা এখানে রিটার্ন জিরোটা লিখতাম না। ঠিক আছে, দুটো কিন্তু একই সিনট্যাক্স। তো স্ট্রাকচারটা একই রকম। আমার ভিতরের পার্টটা হচ্ছে এই ভিতরের পার্টটা আমাকে এটাকে ডিফাইন করতে হবে, এটা আমরা ফর দিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমাকে একটা প্রোগ্রাম, আমরা ফার্স্টে যে প্রোগ্রামটা করলাম তো সেটাই আমরা একবার করে দেখি। যে ফর, আমাকে প্রথমে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে অবশ্যই। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা যে প্রোগ্রামটা আমরা করছিলাম যে একটা মেসেজকে 50 টাইমস আমরা দেখাবো, আই ইজ ইকুয়াল টু জিরো সেমিক্লোন। ওকে, জিরোটা লিখবো না আমি এখানে, আমি তো এখানে এখানে ভেতরে ইনিশিয়ালাইজ করছি, তাহলে ইন্টিজার আই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ফরের ভেতরে আই ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। আই লেস দেন অর লেস দেন 50, that is the condition. Okay, I plus plus, that is the increment statement. Okay, ফরটা লিখলাম। এবার ফরের ভিতরে আমরা কি করব, ফরে এবার লেস বডি দেন লিখবো। ইকুয়াল টু তো স্যার? হ্যাঁ হ্যাঁ বল। আমি তো আই লেস দেন আমি তো ইকুয়াল টু। আই ইকুয়াল টু জিরো করেছি দেখ, তার জন্য লেস দেন 50 করেছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা গেল? আমি যেখানে ওয়ান করতাম তাহলে কিন্তু লেস দেন ইকুয়ালস টু 50 করতাম। তাহলে হ্যাঁ। ঠিক আছে, তো আমি যেমন খুশি লিখতে পারি, তুই তোর মতো করে লিখবি, তোকে 50 বার ঘুরতে হবে লুপটাকে, সেটাই তোর উদ্দেশ্য। ঠিক আছে, ভ্যালুটা কোনো ফ্যাক্টর না। তো আমি এবার এখানে মেসেজটাকে প্রিন্ট করবো, আমার মেসেজটা ডিসিএসটি ছিল, তাহলে প্রিন্ট এফ, মেসেজটাকে প্রিন্ট করলাম। হ্যাঁ লিখছি আমি এখানে এটা হয়তো লিখছি হয়তো ডিসিএসটি মেসেজ লিখলাম। ঠিক আছে, দিয়ে আমি প্রিন্ট এফটাকে সেমিকোলন দিয়ে শেষ করলাম। দিয়ে এবার লুপটাকে আমি এবার শেষ করব, লুপটা শুরু করেছিলাম, লুপটাকে শেষ করবো, দ্যাট ইজ দ্য বডি অফ দ্য লুপ। আর লাস্টে আমার রিটার্ন জিরো আছে, প্রোগ্রামটা শেষ করা আছে। সিম্পল, আর কিছুই নেই। ঠিক আছে, তাহলে আমার এখানে মেসেজটা জিরো থেকে স্টার্ট, মানে আমার লুপটা জিরো থেকে স্টার্ট হবে, 50-তে গিয়ে শেষ হবে, মানে 50-র আগে গিয়ে শেষ হবে, মানে 49-এ গিয়ে শেষ হবে। তাহলে জিরো থেকে 49 আমার 50 বার হচ্ছে, তাহলে আমার এই স্টেটমেন্ট আমার 50 বার ডিসপ্লে করবে। ঠিক আছে, এই মেসেজটা আমি এটাকে রান করাবো। ঠিক আছে, আমাদের যদি আমরা কম্পাইলারে করতাম তাহলে ফার্স্ট আমাকে এটাকে কম্পাইল করতে হতো, তারপরে রান করতে হতো। ঠিক আছে, তো আমার তো এখানে কম্পাইলটা রান করলে অটোমেটিক কম্পাইল হবে, দিয়ে রান হবে। ঠিক আছে, কারণ কম্পাইল না হলে কিন্তু রান হয় না। কারণ কম্পাইল যখন হয় তখন কিন্তু যত আমার সিনট্যাক্স যদি কোনো এরার থাকে, সেই এরারটা আমাকে বলে দেবে যে এখানে তুমি ভুল করেছো। ঠিক আছে, তো সাপোজ ধরেন আমি এই যে প্রিন্ট এফ ডিসিএসটি, এরপরে দেখ সেমিক্লোন দিতে হয় জানি তো আমরা, আমি ধরেন সেমিক্লোনটা দিলাম না, দিয়ে আমি রান করতে চাই, দেখ কেউ বলবে আমাকে। দেখ কি বলে।
শ্রদ্ধা মাতৃ বিভাগ। হ্যাঁ চল, দেখ আমি আর একবার জয়েন করতে বললাম সবাইকে। যেটা আমরা করছিলাম সেটা ইনকমপ্লিট থেকে গেল, তার জন্য জয়েন করতে বললাম। আমার পাওয়ারটা চলেও আসলো। তো যেটা আমরা করছিলাম, যে কাজটা আমরা করছিলাম সিতে, একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম। সবাই শুনতে পাচ্ছিস তোমার কথা? হ্যাঁ স্যার। সবাই আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা আমরা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা ফর লুপ দিয়ে আমরা একটা মেসেজকে 50 টাইমস স্ক্রিনে ডিসপ্লে করতে চাইছি। অ্যাকচুয়ালি ফর লুপের ইমপ্লিমেন্টেশন। তো সেখানে আমরা কোডটা লিখে ফেলেছি। আমরা কোডটা লিখে আমি রান করিয়েছি। রান করালে আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ডিসিএসটি মেসেজটা আমার স্ক্রিনে 50 টাইমস দেখাচ্ছে। ঠিক আছে, দেখ ডিসিএসটি মেসেজটা দেখ আমাকে 50 বার দেখাচ্ছে। তো এবার এই মেসেজগুলো সব তো ডিসিএসটি পাশেই আবার ডিসিএসটি দেখাচ্ছে, আবার তার পাশে ডিসিএসটি দেখাচ্ছে। তো আমাকে যদি লাইনটা যদি আমরা চেঞ্জ করতে পারি যে আমার প্রথম ডিসিএসটি দেখানোর পরে পরের লাইনে আবার ডিসিএসটি দেখাবে, তো তার জন্য আমরা এখানে এই যে ডিসিএসটি যেখানে ডিসপ্লে করেছি তার পাশে যদি আমরা স্ল্যাশ এন যদি আমরা লিখতে পারি, আমরা জানি যে স্ল্যাশ এনটা হচ্ছে একটা নিউ লাইন ক্যারেক্টার, যার হেল্প নিয়ে আমরা কোনো মেসেজকে আমরা লাইন বাই লাইন ডিসপ্লে করতে পারি। স্ল্যাশ এন নিয়ে আমি বলেছিলাম। তো স্ল্যাশ এনটা দিয়ে যদি আমি এবার রান করাই তাহলে কি হবে, ডিসিএসটি মেসেজটা আমাকে লাইন বাই লাইন আমাকে দেখাবে। যেখানে আমাকে একসঙ্গে যেমন আগে যেমন একসঙ্গে দেখাচ্ছিল, এখন দেখো আমাকে লাইন বাই লাইন দেখাচ্ছে। তো আউটপুট স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ডিসিএসটি মেসেজটা আমাকে স্ক্রিনে 50 টাইমস আমাকে দেখাচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অনলাইন কম্পাইলার। এখান থেকে আমি এন্টার করলে আমি আবার আবার ইয়েতে ফিরে আসতে পারবো, কনসোলে ফিরে আসতে পারবো। তো এটা এটা একটা সি প্রোগ্রামিং এর একটা ইমপ্লিমেন্টেশন যেটা আমরা ফর লুপ দিয়ে করতে পেরেছি। তো এখানে আমি মেসেজটা আমি যা খুশি চেঞ্জ করতে পারি, সেই ওয়াইজ আমার মেসেজটা দেখাবে। আমি এখানে চাইলে মাল্টিপল মেসেজকে আমি এখানে অ্যাড করতে পারি। আমি এখানে হয়তো আর একটা মেসেজকে আমি অ্যাড করলাম। এখানে হয়তো আর একটা মেসেজকে অ্যাড করলাম, সেটা হচ্ছে টিপিআই। ঠিক আছে, দিয়ে আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমি এটাকে সিমিলারলি আমি এটাকে রান করাচ্ছি। তো সব জায়গায় দেখ টিপিআই তার পাশেই ডিসিএসটি দেখাচ্ছে, তাই না? টিপিআই এর পাশেই দেখাচ্ছে ডিসিএসটি। হ্যাঁ, টিপিআই এর পাশে দেখাচ্ছে ডিসিএসটি। প্রথমে দেখ ডিসিএসটি দেখিয়েছে, প্রথমবার ডিসিএসটি দেখিয়ে নিউ লাইন করেছি বলে পরের লাইনে দেখাচ্ছে টিপিআই। দি টিপিআই এর পাশেই আবার ডিসিএসটি দেখাচ্ছে। তার মানে আমাকে টিপিআই এর ডিসিএসটি পরে যদি আমাকে টিপিআই টা যদি লাইন বাই লাইন নিয়ে আসতে হয়, তাহলে আমাকে এখানে ডিসিএসটি ডিসপ্লে করছি, লাইন চেঞ্জ হচ্ছে, যে টিপিআই দেখাচ্ছে, আমাকে আবার লাইন চেঞ্জ যদি আমি এখানে, তাহলে আমি যদি এখানে আবার একটা স্ল্যাশ এন যোগ করে দিই তাহলে কিন্তু আমাকে সব মেসেজগুলোই আবার লাইন বাই লাইন আমাকে দেখাবে পরপর, যেরকম ভাবে আমি চাইবো। এটা করলে আমাকে ডিসিএসটি তার পরের লাইনে টিপিআই এরকম ভাবে আমাকে দেখাবে। এখানে কিন্তু আর পাশাপাশি আর কোনো মানে মেসেজগুলো দেখাচ্ছে না, এটা সব কিন্তু একটার পর একটা দেখাচ্ছে মেসেজগুলো। এটা আমার আউটপুট স্ক্রিনটা। ঠিক আছে, তাহলে আমরা নিউ লাইন ক্যারেক্টারের আমরা ইমপ্লিমেন্টেশন দেখলাম কিভাবে আমরা নিউ লাইন ক্যারেক্টারটাকে অ্যাড করব আমার ডিসপ্লে করার সময়।
তো এটা ওয়ান টাইপ অফ ফর লুপ। এই ফর লুপটা আমরা দেখতে পারলাম। এর রিভার্সটা আমরা করতে পারবো, যেটা আমি এখানে হয়তো দিলাম 50, আমি এখানে i লেস দেন 50 না করে আমি এখানে দেবো i গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, i প্লাস প্লাসের জায়গায় আমি এখানে কি দেবো, i মাইনাস মাইনাস। ঠিক আছে, যে আমি একইভাবে আমি এটাকে রান করাচ্ছি। তো আমার দেখে একই মেসেজ দেখাচ্ছে, কিন্তু এখানে কি ডিফারেন্সটা কি হলো বলতো? ডিফারেন্সটা কি হলো? আমি এখানে কন্ডিশনটা কি কোনো ডিফারেন্স আছে? আগের কন্ডিশনটা এই কন্ডিশনটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে ডিসপ্লে করার ক্ষেত্রে? স্যার ডিসপ্লে করার আমি এখানে অর্ডারটা চেঞ্জ 0 হয়ে গেল। থেকে 50 পর্যন্ত দেখাচ্ছে, তাহলে 0 থেকে 50 পর্যন্ত মানে হ্যাঁ, অর্ডার তো অবশ্যই পাল্টেছে। আর এখানে আমার নাম্বার অফ মেসেজ আমি কতবার ডিসপ্লে করলাম এখানে, এটার ক্ষেত্রে আমার কতবার ডিসপ্লে হলো? আগেরটাতে আমি 50 বার ডিসপ্লে করেছিলাম, এখানে আমি কতবার ডিসপ্লে করলাম? কন্ডিশনটা দেখ ভালো করে সবাই। স্যার 50 বারে। i equals to 50, i greater than equals to 0, মানে 0 থেকে না 50 নয়, 0 থেকে 50, 0 থেকে 50 কতবার হয়? 51 বার। এখানে কিন্তু 51 বার। আমাকে এখানে যদি 50 বার করতে হয়, তাহলে আমাকে গ্রেটার দেন ইকুয়ালস টুটাকে আমাকে গ্রেটার দেন করতে হবে, তাই তো? বা আমি এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করলাম, ঠিক আছে, আর আমি এখানে i ইকুয়ালস টু কি করে দিলাম, 50 না করে আমি এখানে করে দিলাম i ইকুয়ালস টু 49, তাহলে কিন্তু আমার মেসেজটা 50 বার দেখাবে। এবার রান করলাম, ঠিক আছে, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আমি এখানে অর্ডারটাকে চেঞ্জ করেছি অবশ্যই, তার সাথে আমি নাম্বার অফ এটাকে আমি এখানে কন্ডিশনটা আমি যেমন দেবো আমার সেরকম ভাবে ডিসপ্লে হবে। ঠিক আছে, এটা কেস গেল। সেকেন্ড কেসটা হচ্ছে যে আমাকে একটা প্রোগ্রাম বললো যে 1 থেকে 100-র মধ্যে প্রত্যেকটা নাম্বারকে ডিসপ্লে করতে, মানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোকে আমাকে ডিসপ্লে করতে বললো। ঠিক আছে, কিভাবে করব? কোনো মেসেজ নাই, কিন্তু ওকে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোকে ডিসপ্লে করতে বলেছে। 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোকে আমাকে ডিসপ্লে করতে বলেছে। তো তার জন্য যে ফর লুপটা হবে, সেই ফর লুপটা কিরকম হবে? 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোকে ডিসপ্লে করার জন্য যে ফর লুপটা হবে, সেই ফর লুপটা কিরকম হবে? তাহলে আমরা বুঝতে পারছি যে ফর লুপে আমার এখানে 1 থেকে স্টার্ট হবে, ফর লুপটা কতক্ষণ পর্যন্ত হবে না 100 পর্যন্ত বলেছে। তাহলে আমি এখানে লেস দেন ইকুয়ালস টু 100 লিখবো, লেস দেন ইকুয়ালস টু 100। i 1 এর পর তো 2 আসবে, তাহলে i মাইনাস মাইনাস করলে চলবে না, তাহলে এখানে কি করতে হবে, i প্লাস প্লাস করতে হবে, i প্লাস প্লাস করলাম। আর এখানে যে প্রিন্টএফটা লিখছি, সেই প্রিন্টএফটা লেখাটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, আমার তো কোনো মেসেজ নয়। আর আমি এই প্রিন্টএফটাকে আমি এখানে ইনঅ্যাক্টিভ করে দিলাম ডবল স্ল্যাশ দিয়ে, মানে এটা কোনো কাজ করবে না এই সেকেন্ড প্রিন্টএফটা। ঠিক আছে, তো আমাকে এখানে 1 থেকে 100 পর্যন্ত ডিসপ্লে করতে হবে। তার মানে দেখ 1 থেকে 100 পর্যন্ত ডিসপ্লে করতে গেলে আয়ের তো প্রথমবার তো আয়ের মধ্যে তো 1 স্টোর থাকছে, তাহলে আমি প্রথমবার আয়ের মধ্যে 1 থাকছে, সেকেন্ড টাইম আয়ের মধ্যে 2 হচ্ছে ইনক্রিমেন্ট করে, আইটা পরের বারে আবার 3 হচ্ছে, তাহলে এই আইটাকে যদি আমরা ডিসপ্লে করতে পারি তাহলে তো আমি 1 থেকে 100 পর্যন্ত পেয়ে যাবো, তাই না? তাহলে আইটাকে ডিসপ্লে করতে গেলে আমাকে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করতে হবে। আমরা তো আগে তো মেসেজ ডিসপ্লে করছিলাম, এখানে ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আমরা কি করব? তাহলে আইটা কোন টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের, তাহলে পার্সেন্টেজ ডি। ঠিক আছে, ডবল কোটের বাইরে গিয়ে কমা দিলাম, কমা দিয়ে কি লিখবো, আইটাকে ডিসপ্লে করবো। তাহলে আয়ের মান যখন প্রথমবার যখন 1 হচ্ছে তখন তো প্রিন্টএফ হবে আই, মানে 1 প্রিন্ট হবে। সেকেন্ড বার তো আইটা বেড়ে 2 হচ্ছে, তখন তো 2 প্রিন্ট হবে। তাহলে এইটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে আমি এখানে একটা স্ল্যাশ এন যোগ করে দিলাম, তাহলে আমাকে লাইন বাই লাইন আমাকে ভ্যালুগুলো দেখাচ্ছে, স্ল্যাশ এন যোগ করে দিলাম এখানে। ঠিক আছে, এবার আমি এটাকে রান করাচ্ছি। দেখ 1 থেকে ডিসপ্লে হওয়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 করে ডিসপ্লে হচ্ছে, আপ টু কোথায় গিয়ে দেখ কমপ্লিট হচ্ছে, 100 এ গিয়ে কমপ্লিট হচ্ছে। আমি যেখানে লেস দেন ইকুয়ালস টু না করে যদি লেস দেন করতাম 100, তাহলে কি সমস্যাটা হতো? তাহলে আমার কিন্তু 100 পর্যন্ত দেখাতো না, আমার কিন্তু 99 পর্যন্ত দেখাতো। ঠিক আছে, দেখ আউটপুটটা কি আসে, 99 পর্যন্ত আসবে, দেখ 99 পর্যন্ত এসছে। ঠিক আছে, 1 থেকে শুরু হচ্ছে, কিন্তু এখানে দেখ 99 পর্যন্ত আসছে।
100 পর্যন্ত আসছে, তার জন্য আমাকে এখানে লেস দেন ইকুয়ালস টুটা আমরা এখানে দেবো কেন না 1 থেকে 100 পর্যন্ত বলেছে। ঠিক আছে, এবার তোকে ধরে নিয়ে হয়তো বললো যে 1 থেকে 100 1 থেকে 1 থেকে 100 এই নাম্বারগুলোকে রিভার্সে দেখাতে, মানে 100 ফার্স্ট দেখাবে, তারপরে 99, তারপরে 98, লাস্টে গিয়ে 1 দেখাবে, তখন কি করতাম? রিভার্সে দেখানোর জন্য কি করতাম বল? রিভার্সে মেসেজগুলোকে ভ্যালুগুলোকে দেখানোর জন্য তখন কি করতাম? তখন নিশ্চয়ই আমার আই ইজ ইকুয়াল টু 1 হতো না, আমাকে 100 থেকে দেখাতে হবে, যেমন আই ইজ ইকুয়াল টু 100 হতো। ঠিক আছে, আর আইটাকে আমি এখানে কিভাবে চেঞ্জ করতাম? লেস দেন না করে গ্রেটার দেন করতাম। গ্রেটার দেন ইকুয়ালস টু কত পর্যন্ত? 1 থেকে বলেছে, 1 থেকে 100 বলেছে, তাহলে আমি এখানে 1 লিখবো, লাস্ট কন্ডিশনটা আমার 1। আর আমাকে প্রথমবার 100 দেখানোর পরে এবারে আমাকে কি দেখাতে হবে? 99, তাহলে এখানে কি করবো? আই মাইনাস মাইনাস। তাহলে আই মান প্রথমে 100, সেই 100 নিয়ে প্রথমে কন্ডিশন চেক করবে যে 100 গ্রেটার দেন ইকুয়ালস টু 1 কিনা। হ্যাঁ, কন্ডিশন ঠিক, ঢুকলো, প্রিন্ট করলাম আই, তার মানে আই প্রিন্ট হলো 100। পরের বার যখন লুপে আবার যখন ব্যাক করে ফিরে আসে তখন কোথায় যাবে? প্রথমে আই মাইনাস মাইনাসে যাবে, কি আইটাকে এক ডিক্রিমেন্ট করলো, মানে 99 হলো। 99 হওয়ার পরে আবার কন্ডিশন চেক করছি 99 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, সেটাও কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো, 99 প্রিন্ট করলো। এইভাবে কন্টিনিউ হচ্ছে কতক্ষণ পর্যন্ত না 1 যখন আসলো, আই মান যখন 1, তখন 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু যদি দেওয়া আছে মানে এটাও এই কন্ডিশনটাও ট্রু, তো 1টা প্রিন্ট করলো। 1 প্রিন্ট করার পরে যখন গেল y মাইনাস মাইনাসের কাছে, তখন দেখ 1 মাইনাস 1 তার মানে 0 হয়ে গেল। তো 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 1 মানে কিন্তু কন্ডিশনটা ফলস, তখন না ঢুকলো না। ঠিক আছে, তাহলে আমার কিন্তু 100 থেকে 1 পর্যন্ত নাম্বারটা আমার রিভার্স অর্ডারে ডিসপ্লে হলো। ঠিক আছে, চল দেখি আমরা রান করালাম। ঠিক আছে, লাস্ট দেখ 1 দেখাচ্ছে, আর প্রথমে আমরা কি থেকে শুরু করেছি? 100 থেকে শুরু করেছি, তাহলে 100 থেকে 1 পর্যন্ত নাম্বারগুলোকে আমাকে রিভার্স অর্ডারে দেখালো। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা ফর লুপের ভ্যারিয়েশন, যে ফর লুপের অর্ডার চেঞ্জ করবো, আমরা ফর লুপের ভ্যালু চেঞ্জ করে আমরা কিন্তু যে কোনো রকম কাজ করতে পারি। আমাকে যদি বলে যে 1 থেকে 100-র মধ্যে যতগুলো অড নাম্বার আছে সেই অড নাম্বার গুলোকে দেখাতে বললো 1 থেকে 100 এর ভিতরে, তখন কি করতাম? 1 থেকে 100 এর মধ্যে আমাকে যত অড নাম্বার আছে আমাকে দেখাতে বললো, তো আমি এখানে i is equal to 1, i less than equals to 100, i plus plus। ঠিক আছে, আমার জেনারেল ফর লুপটা মডিফাই করলাম। 1 থেকে 100 পর্যন্ত আমাকে নাম্বারগুলো দেখাতে হবে, তার ভিতরে যেগুলো অড নাম্বার আছে সেই অড নাম্বারগুলো আমাকে দেখাতে হবে। তাহলে 1 ফার্স্ট অড নাম্বার, তারপরে তো 1 এর পর তো 3 আসে, তারপর তো 5 আসে, তাহলে অড নাম্বারগুলো একে অপরের সাথে ডিফারেন্সটা কিন্তু বেসিক্যালি 2 এর ডিফারেন্স। তাহলে আমি এখানে তো i প্লাস প্লাস করে তো আমরা তো 1 করে বাড়াচ্ছি, তাহলে 1 করে বাড়ালে আমার হবে না, আমাকে এখানে 2 করে বাড়াতে হবে। তাহলে আমি যখন i প্লাস প্লাস মানে হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1, আমি যদি এখানে 2 করে বাড়াতে চাই তাহলে আমি এখানে i প্লাস 2 করব। ঠিক আছে, আমি আইটাকে আপডেট করছি 2 করে। ঠিক আছে, এটা অনেক সময় অনেক কম্পাইলারটাকে সাপোর্ট করে না i প্লাস 2, তার জন্য আমাকে অন্য লজিক আমাকে অ্যাপ্লাই করতে হয়। তো দেখা যাক এখানে কাজ করে কিনা। তাহলে আমার প্রথমবার দেখাবে 1 দেখানোর পরে নেক্সট টাইম যখন আপডেট হবে আইটা, তখন কিন্তু দেখ আইটা কিন্তু আপডেট হয়ে দেখ 1 প্লাস 2 করে 3 হয়ে গেছে, তখন কিন্তু আমার 3 দেখাবে। তারপরে আবার 5 দেখাবে, তারপরে 7 দেখাবে, তারপরে 9 দেখাবে। এইভাবে কাজটা হবে। তো এটাকে রান করতে পারি কিনা আমরা দেখি, এটা রান করে আমাকে ওইভাবে দেখাচ্ছে কিনা আমরা দেখছি। চল, এটা কিন্তু টার্বো সি প্লাস প্লাস কিন্তু এটাকে সাপোর্ট করে না i প্লাস 2টাকে, কিন্তু এখানে অনলাইন কম্পাইলার তো সাপোর্ট করতেও পারে। সাপোর্ট না করলে আমাকে অন্যভাবে করতে হবে, সেটা আমি দেখাবো। কত সময় লাগছে দেখ রান করতে, দেখাচ্ছে না, i প্লাস 2টাকে সাপোর্ট করছে না, তাহলে আমাকে অন্যভাবে করতে হবে। এটা কিন্তু ডেভ সিতে কিন্তু এটা আমরা সাপোর্ট করাতে পারবো, বা অন্য অন্য কম্পাইলারে বা কোড ব্লকে কিন্তু এটা সাপোর্ট করবে, সেখানে তো সবই 1 দেখাচ্ছে, সেক্ষেত্রে i প্লাস 2কে নিতে পারছেন। ঠিক আছে, চল আমরা তো অন্যভাবে করি। তাহলে i প্লাস 2 না করে আমি এখানে ওকে i প্লাস 2 না করে আমি এখানে i প্লাস প্লাস যেমন ছিল তেমন থাকলো। এবার যেটা এর মধ্যে আমাকে অড নাম্বার দেখানোর জন্য যেটা আমাকে করতে হবে, সেটাকে আমাকে আইটাকে চেক করতে হবে যে আইটা অড কিনা। আমরা ইফ দিয়ে আমরা কন্ডিশন চেক করতে পারি। তাহলে অড নাম্বার কেমন করে বুঝবো? যদি যদি নাম্বারটাকে মডুলার ডিভিশন করে যদি আমাদের 0 না আসে তাহলেই বুঝবো যে সেটা অড নাম্বার। তাই কিভাবে চেক করছি? ইফ আই মডুলার ডিভিশন 2
নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। যে ইফ এর পরে আমরা বডি স্টার্ট করলাম, সেই এই ফর লুপটাকে আমরা সেই ইফের ভেতরে ভরে দিলাম, এই প্রিন্টএফটাকে ইফের মধ্যে ভরে রাখলাম। তাহলে ইফের একটা বডি থাকলো আর ফরের একটা বডি থাকলো, ফরের ভেতরে কিন্তু ইফটা আছে। তো এই স্টেটমেন্টটাকে অমিট করে দিলাম এখান থেকে, কিন্তু এটা দরকার নেই। আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রেখেছিলাম, যদিও থাকলেও কোনো অসুবিধা ছিল না, আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইফটা শেষ হলো এখানে, আর এইটা হচ্ছে ফরটা শেষ হলো। তাহলে আইটাকে আমি 2 দিয়ে ভাগ করে, আই এর মান প্রথমবারে 1, তাহলে 1টাকে চেক করে দেখছি 2 দিয়ে ভাগ করে মডুলার ডিভিশন করে যে রিমাইন্ডারটা তো 0 আসছে কিনা। যদি তো 0 না হয়, রিমাইন্ডার 0 না হওয়া মানেই নাম্বারটা কিন্তু অড নাম্বার, আর রিমাইন্ডার 0 হওয়া মানে কিন্তু নাম্বারটা কিন্তু ইভেন নাম্বার, ঠিক আছে। তো এরকম ভাবে করে দেখি আমাদের আসছে কিনা। এখানে ভুল করেছি, i+2 করে দিয়েছি, এটাকে i++ করতে হবে। আমি i++ করলাম কিন্তু চেঞ্জেসটা থাকলো না, i++, ঠিক আছে। এসছে, দেখ এসছে, দেখ ফার্স্টে দেখো 1, তারপরে 3, তারপরে 5, 7, 9 সব কিন্তু অড নাম্বার, লাস্টে গিয়ে 99, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এখানে, আমার প্রথমবারে এই ফরটা কিভাবে কাজ করছে দেখ। প্রথমবারে ফরের ভেতরে ঢুকলো, i = 1 হলো, এইটা ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট একবার এক্সিকিউট হবে, তাহলে i = 1 দিয়ে কন্ডিশন চেক হলো যে 1 ≤ 100, হ্যাঁ কন্ডিশনটা ঠিক, ঢুকলো ফরের ভিতরে। ঢুকে গিয়ে আবার একটা ইফ স্টেটমেন্ট দিয়েছে, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়েছে, ইফ দিয়ে চেক করছি যে আইটা, যে আই এর ভ্যালু যে 1, সেই 1টা ইভেন না অড, কেমন করে চেক করবো না, i মডুলার ডিভিশন 2, i কে 2 দিয়ে মডুলার ডিভিশন করলাম, মডুলার ডিভিশন করে ভাগশেষ যেটা আসবে, সেই ভাগশেষটা যদি 0-র সঙ্গে যদি সমান না হয়, তার জন্য একটা নট ইকুয়ালস টু দিয়েছি, তবেই তো সেই নাম্বারটা অড নাম্বার। তাই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে 1 এর জন্য এটা ট্রু কন্ডিশনটা, তখন ঢুকলো, ঢুকে 1টা প্রিন্ট করলো, দিয়ে ইফ থেকে বেরিয়ে গেল, ইফ থেকে বেরিয়ে গিয়ে কি পাচ্ছি, ফর পাচ্ছি। ফরটার মধ্যে আবার লুপের নিয়মে আবার গেল ফরের কাছে, ফরের কাছে গিয়ে আইটাকে বাড়ালো, বাড়িয়ে 2 করলো, 2 <= 100, ওকে কন্ডিশন ট্রু, আবার ঢুকলো। ইফের মধ্যে এবার 2টা ঢুকছে, 2 মডুলার ডিভিশন 2, 2 কে 2 দিয়ে মডুলার ডিভিশন করলে ভাগশেষটা কি আসে, 0 আসে। তো 0 ≠ 0, কন্ডিশন ফলস। তো 0 ≠ 0, কন্ডিশন ফলস, তাহলে ইফের মধ্যে ঢুকলোই না, বেরিয়ে চলে এলো, আবার ফরের কাছে গেল, দিয়ে 3 জন্য আমার কন্ডিশনটা ট্রু, তখন আমার ঢুকে 3 প্রিন্ট করলো। তো এইভাবে কিন্তু কাজ করছে ফরটা, ঠিক আছে। তাহলে 1 থেকে 100 এর মধ্যে আমরা কিন্তু অড নাম্বার গুলোকে বের করতে পারলাম। যদি আমাকে বলতো যে 1 থেকে 100 এর মধ্যে ইভেন নাম্বার গুলোকে প্রিন্ট করতে, আমি তখন এখানে নট ইকুয়ালস টু না করে ডবল ইকুয়ালস টু করে দিতাম, ঠিক আছে। ডবল ইকুয়ালস টু করে আমি এটাকে রান করতাম, তাহলে যে নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করে মিলে যায়, তবে তারই তো ভাগশেষটা তো 0 আসে, তখন ম্যাচ করে, তখন দেখ 2 থেকে স্টার্ট হয়ে দেখ 2, 4, 6, 8, 10, 12, এইভাবে দেখ 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে। যদি আমাকে বলে যে একটা প্রোগ্রামের ভিতরেই সমস্ত ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করতে, সমস্ত অড নাম্বারগুলোকে প্রিন্ট করতে, তখন সেই আমরা ইভেন্টগুলোকে, অডগুলোকে প্রিন্ট করছি, ইভেন্টগুলোকে প্রিন্ট করছি এটার জন্য, আর এলস এর মধ্যে আমরা অডগুলোকে প্রিন্ট করব, তাহলেই হয়ে যাবে। আমরা এখানে পরে একটা এলস বলে একটা স্টেটমেন্ট নেব, এলস তার ভেতরে প্রিন্টএফ করব %d/n(i), তাহলে সেগুলো এগেইনস্টে আবার তোর অডগুলো প্রিন্ট হবে। তার জন্য আমাকে একটা মেসেজ ডিসপ্লে করতে হবে যে কোনটা ইভেন্ট, ওকে বুঝা গেল। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু ফর দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের আমরা প্রোগ্রামকে আমরা করতে পারবো। এখানে আমাকে 1 থেকে 100 বলে, তার মধ্যে ইভেন নট বলে, আমাকে বলতে পারতো যে 1 থেকে 1000 এর ভিতরে কতগুলো ইভেন নাম্বার আছে, বা ইভেন নাম্বারগুলোকে ডিসপ্লে করতে বললো। এবার তোকে যদি বলতো যে 1 থেকে 100 এর মধ্যে, তোকে তো বললো ইভেন নাম্বারগুলোকে ডিসপ্লে, 1 থেকে 100 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে কাউন্ট করতে, যে 20টা আছে না 25টা আছে কাউন্ট করতে বলতো, তখন কি করতাম? তখন তার জন্য আমরা এখানে একটা সেপারেট ভেরিয়েবল ধরে নিতাম কাউন্ট বলে, যেটা আমি কাউন্ট করবো, COUNT, কাউন্ট ইকুয়ালস টু 0 বলে একটা ভেরিয়েবল ধরে নিলাম, ঠিক আছে। মানে কাউন্ট একটা ভেরিয়েবল যে কিনা ইভেন নাম্বারগুলোকে কাউন্ট করবে, ঠিক আছে। তার ভেতরে তাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। কেন করলাম ইনিশিয়ালাইজটা? না হলে এই কাউন্টের ভিতরে গার্বেজ ভ্যালু ঢুকে যাবে, তার জন্য আমি একটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার আমি এখানে প্রিন্টএফ না করে প্রিন্টএফ এর কাজটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম প্রিন্টএফ এর কাজটা। তো যখনই আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে তো আমি একটা ইভেন নাম্বার পেয়েছি বলেই তো কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো তখনই আমরা কি করব, কাউন্টটাকে এখানে আমি এক এক করে বাড়াবো, কাউন্ট প্লাস প্লাস করে দেবো,
আমি একটা করে ইভেন নাম্বার পাচ্ছি, আমার কাউন্ট এক করে বেড়ে যাচ্ছে। আমি যদি 10টা ইভেন নাম্বার পাই তো আমার 10 বার কাউন্টটা বাড়বে, তাহলে 10 বার যদি কাউন্টটা বাড়ে আমার 10 হবে কাউন্টের ভ্যালু, তার মানে আমি 10টা ইভেন নাম্বার পেয়েছি। ঠিক আছে, আমি কাউন্ট প্লাস প্লাস করে দিলাম, তাহলে আমার কাউন্টের ভিতরে কি থাকবে না, কাউন্টের ভিতরে আমার সেই নাম্বারটা থাকবে যতগুলো আমি ইভেন নাম্বার পেয়েছি তার কাউন্টিংটা থাকবে কাউন্টের ভিতরে। ঠিক আছে, এবার কাউন্টটাকে তো আমাকে প্রিন্ট করতে হবে, আমি তো এখানে কাউন্টটাকে ক্যালকুলেট করলাম, এবার ফরের বাইরে এসে আমাকে কাউন্টটাকে প্রিন্ট করতে হবে। গুলোকে চেক হয়ে যাওয়ার পরে তো কাউন্টটা তো একটা ফাইনাল ভ্যালু পেয়েছে, 10 বা 20 বা 25 এরকম একটা ভ্যালু হয়েছে কাউন্টটা। এবার এই ফর লুপের বাইরে এসে আমি এবার এই কাউন্টটাকে প্রিন্ট করব, তার জন্য প্রিন্টএফ %d ডবল করে বাইরে কমা, কমা দিয়ে কাউন্ট COUNT বাইরে পেয়ে সেমিকোলন। তাহলে ফর লুপ ক্লোজ হয়ে গেল, ফর লুপ কমপ্লিট হয়ে গেল, মানে আমার সমস্ত নাম্বারগুলো চেক হয়ে গেছে, চেক হয়ে গিয়ে কাউন্টের মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু স্টোর হয়ে গেছে, কতগুলো কাউন্ট হয়েছে, কারণ প্রত্যেকবার কিন্তু কাউন্টটা বাড়ছে, ইভেন নাম্বার পাচ্ছে, কাউন্ট বাড়ছে। ঠিক আছে, আমি লাস্ট থেকে কাউন্টটাকে প্রিন্ট করে দিলাম, রিটার্ন 0 পেরিয়ে এলাম। তাহলে আমার 1 থেকে 100 মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে সেই নাম্বারটা আমাকে দেখাবে কাউন্ট। ঠিক আছে, রান করলো। কত আছে? 50, মানে আমার 50টা ইভেন নাম্বার আছে 1 থেকে 100 ভিতরে। ঠিক আছে, 50 আমার ইভেন নাম্বার আছে 1 থেকে 100 এর মধ্যে। ওকে, আমি যেখানে 1 থেকে 100 না করে আমি যেখানে যদি তো 2 থেকে 100 করতাম তাহলে দেখ চেঞ্জেসটা কি হতো। আমি 2 থেকে 100 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে আমি চেক করতে চাইছি 2 থেকে 100 এর ভিতরে। 50, কারণ 1 থেকে করা যায়, 2 থেকে করা যায় তাই, কারণ 1 তো ইভেন নাম্বার নয়, কিন্তু 2 থেকে করছি মানে 2টা ইভেন নাম্বার। আমি 2 থেকে আমি 300 করে দিলাম। ঠিক আছে, দিয়ে রান করাচ্ছি যে 2 থেকে 300 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে চেক করছি। 150টা। ঠিক আছে, একই ব্যাপার। আমি যখন 350 করি, 350 করলাম, 175। আমি যেরকম ভাবে খুশি করতে পারি, আমি তো এটা ইভেন নাম্বারের জন্য দেখালাম, তোরা বাড়িতে অড নাম্বারের জন্য ট্রাই করবি যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে বা 1 থেকে 50 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে কাউন্ট করা। ঠিক আছে, বোঝা গেল? তো এই একই কাজটা আমরা একটা প্রোগ্রামের ভিতরে আমরা কতগুলো ইভেন আছে কতগুলো অড আছে আমরা একসঙ্গে কাউন্ট করতে পারি। আমাকে একটা প্রোগ্রাম বললো যে রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য নাম্বার অফ ইভেন এন্ড নাম্বার অফ অড ফ্রম 1 to 100। ওকে, তো সেটা আমরা করতে পারি একটা সিঙ্গেল প্রোগ্রামের থ্রু দিয়ে। তখন আমি এখানে আমি তো ইফের মধ্যে তো ইভেন্ট কাউন্ট করছি, তাহলে আমরা তার মানে আমাকে এখানে কাউন্টে দুটো ভেরিয়েবল লাগবে। তাই আমি একটা ভেরিয়েবলের নাম নিলাম ইভেন্ট কাউন্ট ইকুয়ালস টু 0, যে ইভেন্ট নাম্বারে কাউন্টিং করে রাখবে। আর একটা কাউন্ট নিলাম অড কাউন্ট, আর একটা ভেরিয়েবল দিলাম যে অড নাম্বারে কাউন্টিং করে রাখবে। তাহলে ইফের মধ্যে আমরা ইভেন্ট নাম্বার চেক করছি, যদি ইভেন্ট নাম্বার হয় তাহলে ইভেন্ট কাউন্টটা প্লাস প্লাস হচ্ছে। ঠিক আছে, ইভেন্ট কাউন্টের ভ্যালু বাড়ছে। আর আমরা এখানে তাহলে আমরা এলস বলে একটা স্টেটমেন্ট নেব, আমরা তো এলস পড়ে এসেছি, এলস এর ভেতরে আমরা কি করব, অড কাউন্টটাকে আমরা বাড়াবো, অড কাউন্ট প্লাস প্লাস সেমিকোলন। এলসটা হয়ে গেল, ইফটা এখানে শেষ, এলসটা এখানে শেষ, ফরটা এখানে শেষ। তাহলে ইফের ভেতরে আমি ইভেন্ট কাউন্টটাকে বাড়াচ্ছি, আর এলস এর ভেতরে আমি অড কাউন্টটাকে বাড়াচ্ছি। এবার আমি এখানে আমি ইভেন্ট নাম্বারে কাউন্টিং এর জন্য প্রিন্ট করব ইভেন্ট কাউন্টটাকে, অড কাউন্টটাকে প্রিন্ট করব, দুটোকেই প্রিন্ট করব। আমি এখানে ইভেন্ট কাউন্ট প্রিন্ট করলাম, এর আগে একটা মেসেজ দিলাম টোটাল নাম্বার অফ ইভেন্ট, টোটাল নাম্বার অফ ইভেন্ট বলে একটা মেসেজ দিলাম। ঠিক আছে, আর এই সিমিলার প্রিন্টএফ আমি করব অডের জন্য, আমি একই রকম স্টেটমেন্ট লিখছি, প্রিন্টএফ ডবল কোট স্টার্ট করলাম, টোটাল নাম্বার অফ অড কলন দিলাম, দি এটা মেসেজ, এটা আমি লিখতে পারি না লিখতে পারি, আমি আউটপুটটাকে ফরম্যাটিং করছি আমি জাস্ট অড কাউন্ট।
আমি এটার পরে আমাকে একটা লাইন চেঞ্জ করতে হবে, নাহলে আমাকে এক লাইনে দেখাবে। আর লাইন চেঞ্জটা আমরা এরকম ভাবে প্রিন্টেড সেপারেট প্রিন্টেড দিয়েও করতে পারি। ঠিক আছে, ডবল কোট স্টার্ট করলাম, এখানে স্ল্যাশ এনও লিখতে পারি, একই ব্যাপার। এটা করলে আমাকে একটা প্রিন্টেড এক্সট্রা লিখতে হবে। তাই প্রথম লাইনটা দেখানো হবে টোটাল নাম্বার অফ ইভেন্ট দেখানোর পরে আমাকে লাইন চেঞ্জ করে আমাকে টোটাল নাম্বার অফ পড দেখাবে, তার জন্য প্রিন্টেড স্ল্যাশ এন। ওকে, তাহলে আমার এই প্রোগ্রামটা কি হলো না, প্রোগ্রামটা আমার 1 থেকে 100 বলেছি, তাহলে আমি এখানে 2টাকে চেঞ্জ করে 1 করে দিচ্ছি, আর লেস দেন ইকুয়ালস এখানে 100 করছে। আমাকে যে কোনো রেঞ্জ বলুক না কেন তার মধ্যে আমরা করতে পারবো, ইন বিটুইন 1 to 100, ইন বিটুইন 1 to 200, ইন বিটুইন 5 to 350, যা খুশি বলতে পারে। ঠিক আছে, তাহলে 1 থেকে 100 এর ভিতর আমার কতগুলো ইভেন্ট নাম্বার আছে তাকে কাউন্ট করতে বলেছে, কতগুলো অড নাম্বার আছে তাকে কাউন্ট করতে বলেছে। ঠিক কাজটা আমরা করতে পারলাম। ঠিক আছে, চলো রান করি। দেখ, টোটাল নাম্বার অফ ইভেন্ট ইকুয়ালস টু 50, টোটাল নাম্বার অফ 50টা ইভেন্ট নাম্বার আছে, 50টা অড নাম্বার আছে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা প্রোগ্রামগুলোকে মডিফাই করতে পারবো। আমরা ফর লুপ জানলে সেই ফর লুপটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা ফর লুপ দিয়ে আরো 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 অনেক প্রোগ্রাম করতে পারবো আমরা। ঠিক আছে, বোঝা গেল? ফর লুপের ইমপ্লিমেন্টেশন বোঝা গেল সবার? সবাই সবাই বুঝতে পারলি ফর লুপের ইমপ্লিমেন্টেশন কি আমরা ইমপ্লিমেন্ট করছি ফর লুপটাকে? হ্যাঁ স্যার। ওকে, এই ফর লুপ দিয়ে আমরা অনেক সিরিজকে সলভ করতে পারি, অনেক সিরিজ। কি রকম সিরিজ চল দেখি, ছোট্ট একটা সিরিজ দেখি আমরা, ছোট্ট একটা সিরিজ দেখি আমরা ফর লুপ দিয়ে কিভাবে করতে পারি। সাপোজ ধরে নে আমাকে এরকম একটা সিরিজ বলেছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস এন। ঠিক আছে, একটা সিরিজ, এনটা হচ্ছে আমার রেঞ্জটা 50 বা 100 যা কিছু হতে পারে। ঠিক আছে, তার মানে 1 থেকে যদি এন যদি আমার 100 হয় তাহলে 1 থেকে 100-র মধ্যে নাম্বারগুলো যোগফল কত, তাই তো? সেই সিরিজটা বলেছে। বা হয়তো আমার এরকমও সিরিজ থাকতে পারতো যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার, সিরিজ থাকতে পারতো। তো এই সিরিজটা আমরা সলভ করবো। 1 থেকে এন পর্যন্ত নাম্বারের আমরা অ্যাডিশন করতে বলেছে। আমি ধরলাম এনটা ধরলাম আমি 50, এই যে এনটা আমি তো এখানে 50 ধরছি বা 100 ধরছি, এটা কিন্তু ডিপেন্ড করবে ইউজার এন্টার ভ্যালু কত দেবে তার উপরে। ঠিক আছে, যদি ইউজার 50 দেয় তাহলে আমি এখানে 50 লিখবো, যদি 100 দেয় তাহলে 100 করবো। সেটা কিভাবে করবো সেটা আমি দেখাবো প্রোগ্রামিং এ। ঠিক আছে, তো আমরা এটাকে 50 ধরে নিয়ে আমরা কাজটা করছি যে কি করে আমরা 1 থেকে 50 বা 1 থেকে 100 বা 1 থেকে 200 নাম্বারের আমরা এডিশন করতে পারবো। এটা তো তার মানে সাম অফ সিরিজ। তো সেটা কিভাবে করবো চলো আমরা দেখি। তো এই প্রোগ্রামটা আমরা এটাকে আমরা মডিফাই করছি। আমি এখানে সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, সাম মানে আমি সামটাকে স্টোর করব, সাম ইকুয়ালস টু 0। ঠিক আছে, ইফ এলস আমার লাগছে না এখানে, আর ইফ এলসটাকে উঠিয়ে দিলাম, প্রিন্টএফ যখন পরে লাগবে দরকার তখন নেব। ঠিক আছে, আমার ফর লুপটা তার মানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের আমরা অ্যাডিশন করব i প্লাস প্লাস, বা ফর লুপটা আমার সেম আছে, সাম আমি একটা ভেরিয়েবল নিয়েছি। তার মানে আমাকে এই কাজটা করার জন্য আমাকে 1 এর সাথে 2 এর অ্যাডিশন করতে হবে, যে অ্যাডিশনটা যে রেজাল্টটা হবে যে সামটা হবে তার সাথে আমাকে 3 অ্যাডিশন করতে হবে, যে সামটা হবে তার সাথে আমাকে 4 এর অ্যাডিশন করতে হবে, এরকম ভাবে আমাকে সামটাকে কন্টিনিউ করতে হবে আপ টু 50 বা আপ টু 100 পর্যন্ত, তাই না? তো সেই কাজটা আমরা সিম্পলি কিভাবে করতে পারবো না, সামের মধ্যে তো আমার তো 0 আছেই, তাহলে আমি এখানে যদি একটা সিম্পল স্টেটমেন্ট লিখি এরকম যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই সেমিকোলন, এর মধ্যে আমার তো 1 থাকছে প্রথমে, তাহলে সামের মধ্যে আমার প্রথমে কি আছে না 0 আছে, তাহলে প্রথমবার সামটা কত না 0 প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু 1। ফার্স্ট টাইম আই এর মান যখন 1 তখন সামটা 1। পরের বার ফর লুপের জন্য আইটার ভ্যালু বেড়ে হলো 2 লেস দেন ইকুয়ালস টু 100, কন্ডিশন ট্রু আবার ঢুকবে, সামটা একেবারে 1 হয়ে আছে, তাহলে এখন 1 প্লাস 2 তার মানে 3, আবার সামটা ভ্যালু হয়ে গেল 3। পরের বারে আই ভ্যালু যখন 3 তখন আবার 3 প্লাস 3 তার মানে 6। এইভাবে সামটা আপডেট হচ্ছে প্রত্যেকবার, একটা করে ফর লুপের একটা করে লুপটা একবার করে ঘুরছে, আমার সামটা আপডেট হচ্ছে। আলটিমেট আই এর মান যখন 100 তখন তো আমার তো লুপটা তো আপডেট হয়ে আগের প্রিভিয়াস সাম যা আছে তার সাথে তো 100 যোগ হয়ে আমার তো টোটাল সামটা বেরিয়ে গেল। এবার এই ফর লুপের বাইরে গিয়ে আমাকে সামটাকে প্রিন্ট করতে হবে,
কারণ ফল লুপটা চলা পর্যন্ত আমরা যদি প্রিন্ট করতাম সামটাকে, তাহলে কি হতো, ফল লুপের ভেতরে যদি প্রিন্ট লিখতাম তাহলে কিন্তু সামটা প্রত্যেকবার আমাকে 100 বার সাম দেখাতো। সাম প্রথমে 1 দেখাতো, তারপর সাম পরের বারে আমাকে 3 দেখাতো বা 2 দেখাতো, প্রত্যেকবার কিন্তু আমাকে সামটা দেখাতো। কিন্তু আমি সামটা প্রিন্ট করছি ফল লুপের বাইরে, কেন না, আমার পুরো ফল লুপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি সামটাকে আমরা প্রিন্ট করি, তাহলে তবেই কিন্তু আমরা অ্যাকচুয়াল সামটার ভ্যালু কত, আপডেটেড ভ্যালুটা আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে একটা মেসেজ লিখছি যে সাম অফ সিরিজ পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি? আমরা সামটাকে আমরা প্রিন্ট করতে চাইছি, সামটা কোন টাইপের ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল, তার জন্য পার্সেন্ট ডি। বাইরে বেরিয়ে ডবল কোটটাকে শেষ করলাম, কমা দিলাম, আমার সামটা অ্যাকচুয়ালি কোথায় স্টোর আছে, সাম ভেরিয়েবলের ভিতরে, সাম প্রিন্টেডটাকে শেষ করলাম সেমিকোলন দিয়ে। তাহলে আমরা সিরিজ অফ সাম পেয়ে যাবো এটার হেল্প নিয়ে। আমরা রান করি। ঠিক আছে, সাম অফ সিরিজ কি দেখাচ্ছে, 5050। ঠিক আছে, আর এটা ছোট করে দিই, তাহলে তো আমরা তার মধ্যে বুঝতে সুবিধা হবে যে আমাদের এটা অ্যাকচুয়ালি 1 থেকে 5 করে দিই। 1 থেকে 5 পর্যন্ত নাম্বারের সাম আমরা দেখে বুঝতে পারছি। 5 + 4 9, 9 + 3 12, 12 + 2 14, 14 + 1 হচ্ছে 15। তাই তো হয়, 1 থেকে 5 পর্যন্ত নাম্বারের সাম করলে 15 হয়। সেটা আমরা রান করে দেখি যে 15 আসছে কিনা। আসছে, তাহলে আমার এখানে এনটা হচ্ছে 5, তাহলে আমরা 1 + 2 + 3 + 4 + 5, সাম অফ দ্য সিরিজ হচ্ছে 50। তো এরকম ভাবে আমরা সাম অফ দ্য সিরিজ করতে পারি। আমাকে এখানে বলে তারপরে পরে সিরিজটা কি রকম না, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার আপ টু 5 স্কোয়ার। আমি এখানে এনটা 5ই ধরছি, 5 স্কোয়ার। এই সিরিজটাকে কিভাবে সলভ করবো আমরা? আমি এখানে 1 + 2 + 3 ছিল বলে আমি এখানে আই বসিয়ে দিয়েছিলাম, কারণ আইটা আমার প্রত্যেকবার আপডেট হচ্ছে। আইটা প্রথমবার 1, তারপরে বার আইটা 2, তারপরে বার আইটা 3 বলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করেছিলাম। তো আমার এই আইটাই তো এখন 1টাই তো এখন 1 স্কোয়ার হয়ে যায়। তার মানে এখানে তার জায়গায় আমি এখানে যদি আই বসাই, তার মানে আমি নিশ্চয়ই এখানে আই ইনটু আই বসাতে পারি, তবেই তো আমার আই স্কোয়ার হয়ে যাবে, তাই না? আবার এখানে দেখ আই মান যখন 2, তখন আমার দেখ আই ইনটু আই, তার মানে আই স্কোয়ার হয়ে যাবে, তখন 2 স্কোয়ার হয়ে যাবে। সেই কাজটা আমরা এখানে করবো। আমি এখানে সিম্পলি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই স্টার আই, এই আই স্টার আইটাকে আমি ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিলাম। ওকে, এখন সিরিজটা ডাবল হয়ে গেল, মানে নাম্বারটা এখন স্কোয়ার হয়ে গেল, দি সাম হয়ে গেল। কিন্তু আই মান যখন 1, তখন সামের মানও প্রথমবার 0, তাহলে 0 + 1 × 1, তার মানে 1, তার মানে 0 + 1 মানে হচ্ছে 1। প্রথমবার সামের মানটা হচ্ছে 1। এরকম তারপরে আবার আই মান যখন 2, তখন 2 স্কোয়ার হবে, 2 × 2 মানে 4 হবে। আগেবারে সামটা 1 হয়ে আছে, তার মানে 1 + 4 মানে 5 হবে তখন। ঠিক আছে, রান করি, চল দেখি। সময় লাগছে, কানেক্টিং টু সার্ভার দেখাচ্ছে, যা কিছু প্রবলেম জন্য, নেটওয়ার্ক কানেকশন বা যা কিছুর জন্য। আবার রান করি। হ্যাঁ, আবার প্রবলেম দেখাচ্ছে, ওয়েট কর। স্যার 12টা তো বেজে গেছে, 2টো থেকে তো আবার একটা ক্লাস আছে 2 ঘন্টার। হুম, আবার হচ্ছে, প্রবলেম হচ্ছে, দেখা যাক।
একইভাবে এটা রান করবে। যাই হোক সার্ভারের প্রবলেমের জন্য কিছু একটা রিলোড করলে তো আবার ওটাকে চেঞ্জ হয়ে যাবে সব। সার্ভারের প্রবলেমের জন্য এটা হচ্ছে। ঠিক আছে, এটা এটা তোরা বাড়িতে ইয়ে করবি, বাড়িতে তো এটা তোরা ট্রাই করবি, এটা একই রকম ভাবে সেম আউটপুট আসবে, মানে আউটপুটটা তো যা অ্যাকচুয়ালি আসার কথা সেটাই আসবে। ঠিক আছে, এটা যদি আমার এখানে ধরে যদি 1 এর কিউব থাকতো, +2 এর কিউব, 3 কিউব এরকম ভাবে থাকতো, আমরা কিভাবে এটাকে সলভ করতে পারতাম। ঠিক আছে, আবার যদি আমাকে এরকম ভাবে যদি আমাকে বলতো যে একটা প্রোগ্রাম করো, যে প্রোগ্রামটা হয়তো 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের ইভেন নাম্বারের সাম দেখাবে। আমরা ইভেন নাম্বার গুলো কাউন্ট দেখিয়েছি, ইভেন নাম্বার গুলো ডিসপ্লে করেছি 1 থেকে 100, আমাকে ইভেন নাম্বারের সাম দেখাবে বা আমাকে অড নাম্বারের সাম দেখাবে, সেই কাজটা কিন্তু আমরা এরকম ভাবেই করতে পারতাম। ঠিক আছে, আমরা তখন ওখানে ইফ এলস ব্যবহার করতাম। আমাকে এরকম ভাবে আমার ধরনের সিরিজটা ধরুন এরকম এরকম আছে 1 + 3 + 5, হ্যাঁ, প্লাস ডট ডট এখানে হয়তো 100 পর্যন্ত। ঠিক আছে, তো একইভাবে করতাম যেমন করে আমরা ইভেন নাম্বার বা অড নাম্বার কাউন্ট করেছি, সেই ইফ এলস নিয়ে তার ভেতরে আমরা একটা সাম বলে ভেরিয়েবল নিতাম, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করতাম, তাহলে কিন্তু আমার অড নাম্বারের কাউন্ট সাম বেরিয়ে যেত। তো সিমিলারলি আমার যদি এরকম থাকতো 2 + 4 + 6 ওকে সাম করতে বলতো, আমরা তখন কিন্তু একই রকম ভাবে আমরা কাজটা করতাম +100। ঠিক আছে, তো এটা আমরা তো বাড়িতে ট্রাই করবি, ইভেন নাম্বারের সাম, অড নাম্বারের সাম কিভাবে করতে হবে প্রোগ্রামটা বাড়িতে ট্রাই করবি, না হলে আমি নেক্সট দিনে আমি এবারে থেকে আবার বলে দেবো। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা ফর লুপ দিয়ে কিন্তু প্রচুর প্রোগ্রাম করতে পারি, ফর লুপ দিয়ে অনেক প্রোগ্রাম করা যায় ফর লুপ দিয়ে। ঠিক আছে, এটা বাড়িতে সবাই একটু ট্রাই করবি, অনলাইন কম্পাইলার দিয়েও ট্রাই করতে পারিস, বা তোরা কম্পাইলার ডাউনলোড করে ইনস্টল করেও করতে পারিস, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বোঝা গেল ইমপ্লিমেন্টেশন ফর লুপের? স্যার হুম, স্যার বলছি আজকে ক্লাসের রেকর্ডিংটা একটু পাঠিয়ে দেবেন, আমি শুরু রেকর্ডিংটা তো সঙ্গে সঙ্গে তো জেনারেট হবে না, রেকর্ডিংটা আমি হয়তো আজকে বিকালের দিকে হয়তো মেলে আসবে। ঠিক আছে, স্যার ঠিক আছে, অসুবিধা আমি নেই, তখন আপনি পাঠিয়ে জাস্ট দেবো। একটু পাঠিয়ে দেবেন, আমি অনেকটা লেট হয়ে গেছে জয়েন হুম, হতে, হুম, তো হুম। শুরুর দিকটা শুনেই নি এখন। ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার ঠিক ঠিক আছে। আছে, তাহলে আজকে তাহলে এখানেই শেষ করছি ক্লাস আজকে, তোদের তো আবার সেকেন্ড হাফে তো ক্লাস আছে আবার, হ্যাঁ, হ্যাঁ নেটওয়ার্ক স্যার। ব্যান্ডউইথটা একটা ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, চল আমরা আবার নেক্সট দিনে আমরা দেখবো, আমরা এরপর থেকে নেক্সট দিনে আবার সিটা স্টার্ট করব। ঠিক আছে, অন্য লুপ দিয়ে, হোয়াইল বা ডু হোয়াইল দিয়ে স্টার্ট করব নেক্সট দিন। ওকে, ঠিক আছে, চল সবাই লিভ কর। হুম হুম।